ও মা, এ কি হলো? দাদু, দাদু, শেষ পর্যন্ত। একদম চুপ করুন, কেউ কোনো কিছু ছবেন না। আসুন, প্রত্যেকেই বাইরে আসুন। কেন মশাই, আপনি হুকুম চালাবার কে? আপনি একা থাকতে চাইলে থাকুন, কিন্তু পুলিশ এসে পড়ার আগে পর্যন্ত ঘরটা আমি তালা বন্ধ রাখতে চাই। আসুন মিস সেন, বাইরে আসুন। খবরদার, কোনো কিছু ছবেন না, বাইরে বেরিয়ে আসুন। ওরা আমাদের জড়াতে চাইছে, পুলিশকে খবর দেওয়া উচিত। Is that 221133 লালবাজার? Put me to homicide unit please. হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে। আগামী 26শে এপ্রিল নারায়ণ সান্যালের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রেডিও মিলনের নিবেদন কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী পথের কাঁটা আজ প্রথম পর্ব। তাছাড়াও আজ বাংলা নববর্ষ। রেডিও মিলনের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, এভাবে এতগুলো বছর আমাদের পাশে থাকার জন্য। নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী আপনাদের প্রত্যেকেরই খুব পছন্দের, সেটা আমরা জানি। কিন্তু এর সাথে অন্যান্য যে গল্পগুলোর প্রোডাকশনও আমরা করছি, তার পেছনেও আমাদের পরিশ্রম যথেষ্ট রয়েছে। কাজেই সেই সমস্ত গল্পের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সমান ভালোবাসা চাইব আমরা। গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী পথের কাঁটা প্রথম পর্ব। বাসু সাহেব মন দিয়ে আইনের একটা বই পড়ছিলেন। তার এক হাতে পাইপ, তার থেকে ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠতে উঠতে বিস্তার করে যাচ্ছে। হঠাৎই ইন্টারকমটা বেজে উঠল। বাসু সাহেব বাঁ হাতে পাইপটা ধরে ইন্টারকমের সুইচটা চাপ দিলেন। বলো। ওদিক থেকে মিসেস বাসুর কণ্ঠস্বর ভেসে এলো। তোমার সঙ্গে একজন দেখা করতে চান। না, একজন নয়, দুজন। মিস নীলিমা সেন আর মিস্টার জয়দীপ রায়। মক্কেলটা কে, মিসেস সেন না মিস্টার রায়? এখনো বোঝা যাচ্ছে না, সম্ভবত দুজনেই। জিজ্ঞেস করব? না থাক, যুগলেই পাঠাও। কিছুক্ষণ পর আগন্তুকদ্বয় প্রবেশ করল বাসু সাহেবের চেম্বারে। তিনি কোনো কথা না বলে ওদের সামনের চেয়ারে বসতে ইশারা করলেন। নমস্কার করে ওরা পাশাপাশি দুটো চেয়ারে বসে পড়ল। মেয়েটির বয়স 30-এর কাছাকাছি, শ্যামলা রং, গড়ন বেশ চমৎকার, চোখ দুটো বড় বড়, পোশাক পরিচ্ছদ ছিমছাম। পাশের ছেলেটার বয়স মেয়েটার চেয়ে খুব বেশি হলে 2-4 বছর বেশি হতে পারে। অত্যন্ত সুদর্শন, সুগঠিত বলিষ্ঠ শরীর, দীর্ঘকায়, চোখে মুখে বেশ একটা বুদ্ধিদীপ্ত সপ্রতিভ ভাব আছে। দেখলে মনে হয় যেমন 2 ঘা নিতে পারে, তেমনি 2 ঘা দিতেও পারে। মেয়েটি প্রথম কথা বলল। আমার নাম নীলিমা সেন। আপনাদের দুজনের নামই আমি জানি, শুধু প্রয়োজনটুকু বলুন। প্রথম কথাতেই বাধা পেয়ে মেয়েটি যেন একটু ক্ষুব্ধ হয়। সঙ্গীর দিকে তাকিয়ে বলে, তুমিই বলো। আসলে নীলিমার দাদু মিস্টার জগদানন্দ সেন একজন ধনী ব্যবসায়ী, বয়স ওই 80-র কাছাকাছি, তবে এখনও বেশ শক্ত সমর্থ আছেন। নীলিমাই তার একমাত্র, কি বলবো, ওই ওয়ারিশ আর কি। কিন্তু ইতিমধ্যে এমন কতগুলো ব্যাপার ঘটেছে, মানে নীলিমা মনে করছে যে তার দাদু। 1 মিনিট, আপনি জগদানন্দবাবুর কে হন? আমি কেউ হই না, আমি নীলিমার পানি প্রার্থী, মানে ওই বয়ফ্রেন্ড আর কি। আইসি, তার মানে সমস্যাটা বর্তমানে একমাত্র নীলিমা দেবীরই, তাই তো? হ্যাঁ, আইনত তা বলতেই পারেন। তাহলে সেক্ষেত্রে কিছু মনে করবেন না মিস্টার রায়, সমস্যাটা আমি ওনার মুখ থেকেই শুনতে চাই। ও শিওর, আই ডোন্ট মাইন্ড। বলো নীলিমা, তুমি বলো। আই রিপিট,
মিস্টার রায়, সমস্যাটা আমি ওর মুখ থেকেই শুনতে চাই, একান্তে। আই অলসো রিপিট স্যার, আই ডোন্ট মাইন্ড। আমি বরং বাইরে গিয়ে বসি। না না, বাইরে নয়, ওখানে রোদ্দুর আছে। আপনি বরং আমার ওই ল লাইব্রেরিতে গিয়ে বসুন না, টেবিলে অনেক ম্যাগাজিন ট্যাগাজিন পাবেন, সময় কেটে যাবে। জয়দীপের প্রস্থানের পর বাসু মেয়েটির দিকে তাকালেন। তার মুখটা থমথম করছে। তোমার বয়স কত? জয়দীপকে এইভাবে তাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। তার কাছে আমার গোপন করার কিছু থাকলে আমি এইভাবে ওকে সঙ্গে করে আনতাম না। বাসু পাইপ ধরালেন, একরাশ ধোঁয়া ছেড়ে বললেন, তাই বুঝি? আমি ভেবেছিলাম আমার প্রথম প্রশ্নের জবাবটা হয়তো তুমি ওর কাছ থেকে গোপন করতে চাও। বাই দ্য ওয়ে, আমার প্রথম প্রশ্নটার জবাব কিন্তু তুমি এখনো দাওনি। তোমার বয়স কত? 34। কিছু হাতে রেখে বলছো না তো? মেয়েটি উঠে দাঁড়ায়, বলে, আমি শুনেছিলাম আপনি রূঢ়ভাষী, কিন্তু কোর্টে সওয়াল করতে করতে যে ওটা আপনার এমনি বদ অভ্যাস হয়ে গেছে সেটা আমি আশঙ্কা করিনি। চলি, নমস্কার। বসো বসো বসো, অত রাগ করা ভালো নয়। তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি একটা ঘোর বিপদের মধ্যে পড়েছ। বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছ? অলরাইট, আই উইথড্র। তোমার বয়স 32 বলে মেনে নিলাম। এবার বলো। মেয়েটি কিন্তু বসল না, চেয়ারের পেছনে দাঁড়িয়ে চেয়ারটা ধরে বলল, না, 32 নয়, 34। 2 বছর আপনাকেও আর হাতে রাখতে হবে না। আর শুনুন, আমার বয়সটা সঠিক কত সেটা জয়দীপও জানে। অলরাইট, এবার তোমার দাদুর কথা বলো, তোমার সমস্যার কথা। তার আগে বসো বসো, কি খাবে বলো, চা না কফি? চেয়ার টেনে বসতে বসতে সে বলল, থাক, ধন্যবাদ, আর আপ্যায়ন করতে হবে না। আমি এখানে কিছু খেতে আসিনি, আর সৌজন্য সাক্ষাতেও আসিনি। এসেছি আপনার ক্লায়েন্ট হিসেবে। এইটুকু মর্যাদা পেলেই আমি খুশি হব। রাগ তাহলে পড়েনি? আচ্ছা ঠিক আছে, আমি না হয় ক্ষমা চেয়ে নিচ্ছি। থাক, ক্ষমা চাওয়ার কিছু নেই। শুনুন, নীলিমা সেন যা বলল তা সংক্ষেপে মোটামুটি এই রকম দাঁড়ায়। তার দাদুর নাম জগদানন্দ সেন। ওনার সমস্ত সম্পত্তি স্বপার্জিত। নিম্নবিত্ত ঘরের ছেলে, পরীক্ষায় ফেল করে বাড়ি ছেড়ে পালিয়ে যান তাঁর 18-19 বছর বয়সে। সে বছর আবার প্রথম বিশ্বযুদ্ধ বাঁধে। উনি পালিয়ে যান বার্মাতে। দীর্ঘ 10-12 বছর ছিলেন সেখানে। সেখানে থাকতেই একজন বাঙালি মেয়েকে বিয়ে করে ফেলেছিলেন। তাদের একটি মাত্র পুত্র সন্তান ছিল, যিনি নীলিমার বাবা। তারপরেই তার স্ত্রী মারা যান। ব্যবসায় বেশ কিছু টাকা পয়সা জমিয়ে ভারতে ফিরে আসেন জগদানন্দ সেন 1925 সালে। বার্মা থেকে সেগুন কাঠ আসত, আর উনি তা কলকাতার বাজারে বেচতেন। রেঙ্গুনে দাদুর ব্রাঞ্চ অফিস ছিল। সেটা দেখাশোনা করতে একজন বিশ্বস্ত ম্যানেজার ছিলেন। তিনি বর্মারই লোক, ইউসিয়াং। তিনি ওখান থেকে সেগুন কাঠ চেরাই করে জাহাজে করে পাঠাতেন। এইভাবে কেটে গেল আরো 15 বছর। তারপর জাপান বিশ্বযুদ্ধে নেমে পড়ার আগে বর্মা থেকে সেগুন কাঠ আসা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার দাদু ধুরন্ধর ব্যবসায়ী, আগে থেকে সতর্ক হয়ে গেছিলেন। তিনি এই সময় কাঠের ব্যবসা ছেড়ে ধরলেন লোহার ব্যবসা, হার্ডওয়্যার মার্চেন্ট। যুদ্ধের কয়েক বছর শুধু পেরেক আর কাঁটাতার বেচে তিনি কয়েক লক্ষ টাকা কামিয়ে ফেললেন। জাপান বিশ্বযুদ্ধে নেমে পড়ার বছরখানেক আগে দাদু তার একমাত্র সন্তান মানে আমার বাবাকে বর্মা মুলুকে পাঠিয়ে দেন। সেখানকার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বেচে দেওয়ার জন্য বাবাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেন। বাবাও সমস্ত কিছু বিক্রি করে ব্যাংক ড্রাফট নিয়ে ফিরে আসেন ভারতবর্ষে। কিন্তু মুশকিল হলো, বাবা গিয়েছিলেন একা, ফিরলেন দুজনে। রেঙ্গুনে একটি বার্মি মেয়েকে ভালোবেসে বিয়ে করে। দাদু সেটা জানতে পেরে বাবাকে বাড়িতে ঢুকতে দিলেন না। একমাত্র পুত্রকে ত্যায্যপুত্র করারই পরিকল্পনা ছিল তার। এদিকে বাবা বাড়িতে ঢুকতে না পেরে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন। তারপর মহেন্দ্রবাবুর প্রচেষ্টায় পিতা পুত্রের আবার মিল হয়। এই মহেন্দ্রবাবুটিকে? মহেন্দ্রনাথ বসু,
দাদুর কলকাতা অফিসের ম্যানেজার। তিনি আমার বাবার বয়সী। তাকেও দাদু প্রায় ছেলের মতোই মানুষ করেছিলেন। ওই 2 বছরের মধ্যে আমার জন্ম হয়েছে এবং আমার জন্মের সময়ই আমার মা মারা যান। বাবার আর্থিক অবস্থা তখন খুব খারাপ। মহেন্দ্রবাবুই একদিন আমাকে নিয়ে গিয়ে হাজির করলেন দাদুর কাছে। আমাকে দেখে দাদুর রাগ গলে জল হয়ে গেল। বুঝলাম। এখন তোমার সমস্যাটার কথা বলো। এতক্ষণ তো পূর্ব কথা শোনাচ্ছিলে। পূর্বকথন আরও কিছুটা শোনাতে হবে, না হলে বর্তমান সমস্যার ব্যাপারটা আপনি ধরতে পারবেন না। শুনুন, বাবা মারা যান আরও বছর 5 পরে। আমি তখন ক্লাস 3-তে পড়ি। বাবার মৃত্যুর কথা অল্প অল্প মনে আছে আমার, কিন্তু তার পরের কথা আরও স্পষ্টভাবে মনে আছে। একমাত্র পুত্রের মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছিলেন দাদু। ব্যবসাপত্র সে সময় নিজে কিছুই দেখতে পারতেন না। আমাকে নিয়েই দিন কাটে তার। এরকম ভাবেই কেটে গেল আরও 2 বছর। তারপর কি যেন একটা কারণে দাদুর সন্দেহ হলো। একদিন তিনি খাতাপত্র দেখতে বসলেন। হঠাৎ বুঝতে পারলেন ইতিমধ্যে মহেন্দ্রবাবু বেশ কিছু টাকা হাতিয়ে ফেলেছে ব্যবসা থেকে। হিসাব মেলাতে পারলেন না মহেন্দ্রবাবু। আইনতও কিছু করার ছিল না দাদুর, কারণ বাবার মৃত্যুর পর দাদু শোকাহত। সেই অবস্থায় তার ম্যানেজার মানে মহেন্দ্রবাবুকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছিলেন। মহেন্দ্র ছিল কৌশলী লোক। খাতাপত্রে সে লোকসানও দেখিয়ে গেছে আইন মোতাবেক, কিন্তু বেশ বোঝা যায় যে সেটা ওর কারসাজি। আর তহবিল তছরূপের মামলা আনেননি দাদু। মহেন্দ্রবাবুকে বিদায় করে দিলেন। মহেন্দ্রবাবু সেই সময় প্রতিশোধ নেবেন বলে এক প্রকার শাসিয়ে চলে যান। তারপর আর ফেরেননি। এরপর তো 25 বছর তার কোনো খবরই ছিল না। হঠাৎ গত সপ্তাহে তিনি এসে উপস্থিত। আমি অবশ্য তাকে চিনতে পারিনি। না চেনাই স্বাভাবিক। মহেন্দ্রবাবু এই পরিবার ব্যবসা সব ছেড়ে যখন চলে যান, তখন আমার বয়স 8 কি 9 বছর হবে। এমনকি দাদুও এই বছর 60-এর বৃদ্ধের ভেতর তার সেই যুবক ম্যানেজারকে খুঁজে পাননি। মহেন্দ্রবাবু এসে নিজের পরিচয় দিয়ে বললেন, বুড়ো কর্তা, আপনি তো দেখছি আমাকে চিনতেই পারলেন না। আমি কিন্তু যাবার দিনে বলে গিয়েছিলাম আবার আমি ফিরে আসব। আমি সেই মহেন্দ্র, আপনার পিতারই তো ম্যানেজার। এর পরের ইতিহাস নীলিমার বিস্তারিত জানে না। শুধু এটুকু দেখেছে মহেন্দ্র সেই যে এসে ঢুকেছেন আর বাড়ির বাইরে বের হননি। আরও দেখেছে ওই ঘটনার পর থেকে দাদু কি যেন একটা আতঙ্কে একেবারে কাঁটা হয়ে আছেন। ব্যাপারটা কি তা যদিও সে জানে না, কিন্তু বুঝতে পারছে বৃদ্ধ জগদানন্দ প্রচণ্ড একটা আতঙ্কে একেবারে দিশেহারা হয়ে গেছেন। এটাই হলো নীলিমার সমস্যা। দেখো নীলিমা, তুমি এক্স্যাক্টলি কি জাতীয় সাহায্য আমার কাছে চাও? দাদু হঠাৎ করে এমন বদলে গেল কেন, সেই রহস্যটাই উদ্ধার করতে চাই আপনার সাহায্যে। আমি গোয়েন্দা নই, আমি হচ্ছি ক্রিমিনাল লয়ার। এক্ষেত্রে তুমি আমার সাহায্য কিভাবে আশা করতে পারো? তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে ওই মহেন্দ্র বোস লোকটি তোমার দাদুকে ব্ল্যাকমেইল করতে এসেছে। তোমার দাদুর পাস্ট লাইফের কোনো একটা ঘটনার কথা সে হয়তো প্রকাশ করে দেবার ভয় দেখাচ্ছে। তাহলে গত 25 বছর সেটা দেখায়নি কেন? হঠাৎ এত বছর পর কেন? আমার ধারণা সেই গোপন ঘটনাটি মহেন্দ্রর জানাই ছিল এবং সেটা তোমার দাদু জানতেন, কিন্তু তার বিশ্বাস ছিল যে মহেন্দ্র কোনোভাবেই সেটা প্রমাণ করতে পারবে না। এখন নিশ্চয়ই সেই গোপন ব্যাপারটার কোনো বিশেষ প্রমাণ সে সংগ্রহ করেছে। সেই সব প্রমাণ নিয়ে এসে হাজির হয়েছে তোমার দাদুর কাছে। আমারও তাই অনুমান। কিন্তু ব্যাপারটা কি হতে পারে বলুন তো? 25 বছর পরে কি সবকিছুই তামাদি হয়ে যায় না? না, যায় না। ধরো একটা মার্ডার কেস, 25 বছরেও সেই অপরাধ কখনোই তামাদি হয়ে যায় না। তার মানে আপনি কি বলতে চান আমার দাদু খুন করেছিলেন? Did I say that? তবে ওই রকমই এমন কিছু তিনি করেছিলেন যে অপরাধটা 25 বছরেও তামাদি হয়ে যায়নি। তোমাকে তো আগেই বলেছি আমি এই ব্যাপারে তোমাকে বেশি কিছু সাহায্য করতে পারবো না। তবে হ্যাঁ, এক্ষেত্রে তোমার কি করণীয়
তা আমি সাজেস্ট করতে পারি। আমার মনে হয় তোমার দাদুকে এই আতঙ্ক থেকে মুক্তি দিতে তোমার কোনো প্রাইভেট ডিটেকটিভের শরণাপন্ন হওয়া দরকার। সেই খুঁজে বের করতে পারবে আসল গোপন রহস্যটা কি, কেমন করে মহেন্দ্র সেটা সংগ্রহ করেছে সেসবও, এবং সেই হয়তো পরামর্শ দিতে পারবে কেমন করে এই বিপদ থেকে তুমি রক্ষা পেতে পারো। কলকাতায় এমন প্রাইভেট গোয়েন্দা প্রতিষ্ঠান আছে নাকি? হ্যাঁ আছে। এবারেরই অপর উইংয়ে আছে সুকৌশলীর অফিস। সেখানে কৌশিক মিত্র আর সুজাতা মিত্র পার্টনারশিপ বিজনেসে এই ধরনের কাজ করে থাকেন। অবশ্য ওরা আমারই লোক। তুমি যদি চাও তাহলে আমি যোগাযোগ করিয়ে দিতে পারি। প্লিজ স্যার। বাসু সাহেব ইন্টারকমে কৌশিককে সংবাদটা জানিয়ে দিলেন। নীলিমা নমস্কার করে উঠে দাঁড়াতেই তিনি বললেন, নীলিমা। হ্যাঁ স্যার বলুন। আমাকে যেসব কথা বললে তা তোমার ওই জয়দীপ বলে ছেলেটি জানে নাকি? জানে। আর তোমার দাদু, তিনি তোমাদের দুজনের সম্পর্কটা জানেন? হ্যাঁ জানেন, তবে তিনি রাজি হচ্ছেন না বলেই ব্যাপারটা পিছিয়ে যাচ্ছে। রাজি হচ্ছেন না? যে কারণে কানাখোড়া না হওয়া সত্ত্বেও এই 34 বছর বয়সেও আইবুড়ো হয়ে আছি। বুঝলাম না। যার সঙ্গেই আমার বিয়ে হওয়ার কথা হয়, দাদু ভেবে বসেন যে সে আমাকে শুধু টাকার জন্য বিয়ে করতে চাইছে। প্রত্যেকবারই বিয়েটা আটকে দেন। আমার মনে হয় দাদু জীবদ্দশায় আমার বিয়েটা হবে না। মানে এটা ওনার একটা কি বলবো ফোবিয়া আর কি। অর্থাৎ তোমার দাদুও বিশ্বাস করেন যে জয়দীপ শুধুমাত্র টাকার লোভেই তোমাকে বিয়ে করতে চাইছে, তাই তো? তা ও কি করে? কে কে আছে পরিবারে? আসলে ও মোটামুটি একাই, বাবা মা নেই। এক দাদা আছেন, একটা বোনও আছে। দাদা আলাদা সংসার করেন আর বোন বিবাহিত। জয়দীপ একটা বিজনেস করে, মোটামুটি সচ্ছল। তবে ওর আদর্শের একটা বাতিক আছে কিনা, ঘুষ ঘাসের মধ্যে যেতে চায় না, তাই ব্যবসায় উন্নতি করতে পারছে না। তোমার সঙ্গে আলাপ কদিনের? তা ধরুন বছর 3 হবে। একটা কথা নীলিমা, জয়দীপ কি ঘর জামাই হয়ে তোমার বাড়িতে থাকতে রাজি হতে পারে? নীলিমা হঠাৎ ঘাবড়ে যায়। হঠাৎ এই কথা বলছেন কেন? চেয়ারে বসে পড়ে আবার। না, আমার কেমন যেন মনে হচ্ছে তোমার দাদু তোমার বিয়ে দিতে রাজি হচ্ছেন না তোমাকে হারাবার ভয়ে, বুঝলে? আমার মনে হয় এই বৃদ্ধ বয়সে তিনি বাড়িতে একা হয়ে পড়বেন, এতেই হয়তো ভয় পাচ্ছেন। না না, তা একেবারেই নয়। এটা দাদুর ফোবিয়াই। তাছাড়া আমাদের বাড়ি তো ফাঁকা নয়। আমার এক সম্পর্কের কাকা আছেন, তার এক শালিকার পুত্রও এই বাড়িতেই থাকেন। আমাদের বাড়ি একেবারেই ফাঁকা নয়। ইতিমধ্যে বিশু জয়দীপকে লাইব্রেরি থেকে ডেকে নিয়ে এসেছে। বাসু সাহেব বললেন, আপনাকে একা বসিয়ে রেখেছি বলে দুঃখিত মিস্টার রায়। আরে না না, আমার কোনো অসুবিধা হয়নি। এটা অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল এথিক্স। এতক্ষণে লাইফ ম্যাগাজিনে একটা ভালো প্রবন্ধ পড়ে ফেললাম। দিন 3 পর কৌশিক এসে বাসু সাহেবকে বলল, বুঝলেন, ভরাতে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি। আপনি আমার কাছে একটা শাঁসালো মক্কেল পাঠালেন বটে, কিন্তু আলটিমেটলি সেটা বুমেরাং হয়ে আপনার কাছেই ফিরে গেল। কোন কেসটার কথা বলছো? ওই যে লোহার দালাল জগদানন্দের ব্ল্যাকমেল কেসটা। তার আবার কি হলো? আরে নীলিমা দেবী দিন 3 আগে এসে আমাদের তো এনগেজ করলেন। সবে জাঁকিয়ে তদন্ত শুরু করেছি, আজ এসে বললেন তদন্ত করতে হবে না। কেন? সমস্যার কি সমাধান হয়ে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। এবার ওনারা এসেছেন আপনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে। জগদানন্দ একটা দলিল তৈরি করতে চান, সেটা আপনার পরামর্শ মতো। আমি যা আন্দাজ করছি, ব্ল্যাকমেলারের সঙ্গে টাকার খেসারত দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিতে চাইছেন। এবারও কি ওরা দুজনেই এসেছে? হ্যাঁ, আমার অফিসেই বসিয়ে রেখে এসেছি দুজনকে। ঠিক আছে, পাঠিয়ে দাও। না না, তুমি বরং এক কাজ করো, ওদের সঙ্গে করেই নিয়ে এসো। একটু পরে কৌশিক ওদের দুজনকে নিয়ে এসে ঢুকল। জয়দীপ বাসু সাহেবকে দেখে নমস্কার করে একটু হেসে বলল, আপনার লাইব্রেরি ঘরটা নিশ্চয়ই খোলা আছে। তার প্রয়োজন নেই। সেবার কেসটা জানতাম না, তাই আমার ক্লায়েন্টের স্বার্থে আপনাকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু আমার ক্লায়েন্ট তাতে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন।
এবং বলেছিলেন যে আপনি তার কাছের মানুষ, তাই আপনাকে তার কাছে কাছে রাখলেই তিনি বেশি খুশি হবেন। নীলিমাও চেয়ারে গুছিয়ে বসে। আজ কিন্তু আমি আপনার ক্লায়েন্ট নই, আমি ক্লায়েন্টের তরফে কথা বলতে এসেছি। আমি দূত মাত্র। তাই আজ আপনার বাক্যবাণে আমি বিদ্ধ হব না। দূত মাত্রই কিন্তু অবদ্ধ। হ্যাঁ, দূত মাত্রই অবদ্ধ। যাই হোক, কি খবর বলো? আপনার নিমন্ত্রণ আজ সন্ধে 7:05 পর থেকে 7:45 কিংবা কাল বেলা 11:17 গতে। তা এই সপ্তাহে এই দুটোই কি বিয়ের লগ্ন আছে? বিয়ে? কার বিয়ে? বিয়ে নয়, তবে যে বললে 11:17 গতে কিসের একটা নিমন্ত্রণ? দাদু আসলে পঞ্জিকা মেনে চলেন। ওই দুটি সময় হচ্ছে তার ঠিকুজি কুষ্ঠি অনুসারে শুভ লগ্ন। ওই সময় তিনি একটা জরুরি দলিলে সই করতে চান। তার আগে পিকে বাসু বার আট ল যদি অনুগ্রহ করে দলিলটা দেখে নেন, তবে জগদানন্দ সেন কৃতার্থ থাকবেন। আর শুধু দলিলের যথার্থতাই নয়, সেই সঙ্গে তিনি কিছু আইনঘটিত পরামর্শও নিতে চান মিস্টার বাসুর থেকে। দাদু 79 বছরের বৃদ্ধ হলেও শারীরিকভাবে কিন্তু অক্ষম নন। তিনি নিজেও আসতে পারেন, তবে আপনি তার বাড়িতে গেলে তিনি খুব খুশি হবেন। সেই জন্যই নিমন্ত্রণ করতে আসা। তা দলিলটা কিসের তা তুমি আন্দাজ করতে পেরেছ? না, তবে বাড়িতে আরও একজন অতিথি বেড়েছে, উকিল বিশ্বম্ভর রায়। তিনি মহেন্দ্রবাবুরই অতিথি, ফলে আমাদেরও অতিথি। আচ্ছা, শহরে এত উকিল থাকতে হঠাৎ আমাকে কেন? নিশ্চয়ই তুমি সাজেস্ট করেছিলে। না, দাদুর সলিসিটর ছিলেন ব্যারিস্টার AK রের অ্যাটর্নি ফার্ম। রে সাহেব অবসর নিয়েছেন, উনিই নাকি আপনার নাম দাদুকে বলেছেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি আজই যাব সন্ধ্যের পর। তবে কৌশিক থাকবে আমার সঙ্গে। তোমার ঠিকানা টেলিফোন নম্বরটা দিয়ে যাও। দিচ্ছি। তবে স্যার, আপনারা কিন্তু ঘুণাক্ষরেও জানাবেন না যে আমরা ইতিপূর্বে আপনার কাছে এসেছিলাম। আজই কিন্তু আপনাদের সঙ্গে আমাদের দুজনের পরিচয় হবে। আগেকার কোনো কথাই কিন্তু আপনারা জানেন না। বুঝলাম। আচ্ছা, তোমার দাদু বোধহয় হাঁচি, টিকটিকি, পাঁজি পুঁথি এসব মেনে চলেন না? হ্যাঁ, তা চলেন বটে। এর জন্য মাইনে করা একজন গ্রহাচার্যও আছেন তার। আমাদের প্রতিটি পদক্ষেপ তার জন্মপত্রিকায় বাঁধা রয়েছে। আচ্ছা, এখন চলি আমরা, সন্ধেবেলা দেখা হচ্ছে। নমস্কার। সন্ধ্যার পর বাসু সাহেব নিজেই ড্রাইভ করে কৌশিককে নিয়ে এলেন বালিগঞ্জ সার্কুলার রোডের প্রকাণ্ড হাতাওয়ালা দোতলা বাড়িতে। সাবেক ডিজাইন। গাড়ি পৌঁছে এসে দাঁড়াতেই নীলিমা নেমে এলো। আসুন আসুন, দাদু আপনাদের জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে নামতেই কৌশিকের নজর পড়ল দোতলায় বন্ধ জানালার খড়খড়ি হঠাৎ উঁচু হয়ে উঠল। যদিও কাউকে দেখা গেল না, তবে কৌশিক বুঝতে পারল খড়খড়ির ওপাশে দুজোড়া কৌতূহলী চোখ তীব্র আগ্রহে ওদের লক্ষ্য করছে। মার্বেলের পাথরে বাঁধানো চওড়া করিডোর, প্রশস্ত সিঁড়ি, জানালা দরজা সবই পালিশ করা বার্মা সেগুনের। আর হবে নাই বা কেন? বাড়িটা যে আমলের তৈরি, সেই আমলে কর্তা ছিলেন বার্মাটিকের রাজা। দুখানা বড় বড় ঘর দখল করে রয়েছে মহেন্দ্রকাম বিশ্বম্ভর পার্টি। দোতলার বড় ঘরখানা কর্তা মশাইয়ের, মানে জগদানন্দের। তার ঠিক উল্টো দিকে নীলিমার ঘর। জগদানন্দের দোতলার ঘরটা প্রকাণ্ড, ইতালিয়ান মার্বেলের সাদা কালো খোপ কাটা মেঝে। ঘরের আসবাব মোটামুটি মধ্য ভিক্টোরিয়ান যুগের, সবই সেই পালিশ করা বার্মা সেগুনের। ঘরের একদিকে ডাবল বেড পালঙ্ক, আর অন্য পাশে শ্বেত পাথরের নিচু টেবিল, আর তাকে ঘিরে সোফা সেট। ওপাশে আয়না বসানো কাঠের আলমারি, বইয়ের র্যাক। ঘরটা মাপে এতটাই বড় যে এত আসবাবপত্র থাকা সত্ত্বেও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। পর্দা সরিয়ে ওরা প্রবেশ করতেই হাত জোর করে অভ্যর্থনা করলেন গৃহস্বামী। দেখলে মনে হয় না তার বয়স 79, বড়জোর বছর 60 বলে মনে হতে পারে। মাথায় ধবধবে সাদা চুল, গালে খাঁজও পড়েছে কিঞ্চিত, কিন্তু একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারছেন। শুধু তাই নয়, বিনা লাঠিতে
ঘরের মধ্যে বেশ চলাফেরা করে বেড়াচ্ছেন। পরনে কোঁচানো ধুতি আর সামারকুল গেঞ্জি। বাঁ হাতের বাহুতে একাধিক কবজ ও মাদুলি। দুহাতের আঙুলগুলোতে সর্বমোট গোটা 5 আংটি, পোখরাজ, প্রবাল, নীলা, এমনকি একখানা হীরাও জলজল করছে। অবশ্য এই সমস্ত অলংকারের উদ্দেশ্য গৃহস্থের কল্যাণ। ভদ্রলোক আপ্যায়ন করে ওনাদের বসালেন। তার নির্দেশে নীলিমা একটা শৌখিন কাজ করা কাঠের বাক্স এনে রাখল শ্বেতপাথরের টেবিলে। ডালাটা খুলতেই দেখা গেল ভেতরে বেশ দামি চুরুট, সিগারেট, দেশলাই এবং ভাজা মশলা বিভিন্ন খোপে খোপে রাখা। গৃহস্বামী হাতের ইশারা করলেন। ধন্যবাদ, আমি এগুলোর কোনোটারই ভক্ত নই। আমি পাইপ খাই। আপনার নাম আগে থেকেই জানা ছিল মিস্টার বাসু। কাগজে কয়েকটি বিচিত্র ফৌজদারি মামলায় আপনার নাম দেখেছি, শুধু পরিচয়টাই ছিল না। আমার আইন ঘটিত কোনো পরামর্শ নেবার প্রয়োজনই হয়নি। রে সাহেব আমার চেয়ে বছর 2 বড়ই হবেন, কিন্তু বুড়িয়েছেন আমার চেয়ে অনেক বেশি। তিনি আপনার নাম রেফার করেছেন, কিন্তু এনাকে তো ঠিক ওর পরিচয়টা করিয়ে দিই। ও আমার সহকারী কৌশিক মিত্র। আমার কনফিডেন্সিয়াল কাজকর্ম ওই দেখাশুনো করে। আমার সামনে যা বলতে পারেন তা ওর সামনেও বলতে পারবেন। না না না, গোপন ব্যাপার তেমন কিছু নয়, একটা সাদা মোটা দলিল। আচ্ছা নীলু দিদিভাই, তুমি একটু জল খাবারের আয়োজন করো, আমি ততক্ষণে এনাদের বৈষয়িক ব্যাপারটা বোঝাই। না না, আমাদের জল খাবারের কোনো প্রয়োজন নেই। প্রয়োজনটা আপনার নয়, আমার। আপনার? হ্যাঁ, অতিথি যদি মুখে কুটোটি না কাটেন তাহলে গ্রহ কুপিত হন, গৃহস্থের অকল্যাণ হয়। অগত্যা বাসু কাঁধ ঝাঁকিয়ে সম্মতি দিলেন। নীলিমা চলে গেল। জগদানন্দ একটা চেয়ার টেনে বাসু সাহেবের কাছে ঘনিষ্ঠ হয়ে বসলেন। তারপর ধীরে ধীরে বললেন, ব্যাপারটা সামান্য। অনেক অনেক দিন আগে আমি আমার একজন ম্যানেজারকে কর্মচ্যুত করেছিলাম। তা ধরুন 24-25 বছর আগে। চাকরি থেকে বরখাস্তের কারণটা হচ্ছে, আমি ভেবেছিলাম তিনি তহবিল তছরূপ করছেন। তাকে আমার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল। আমার অজ্ঞাতে তিনি কিছু সম্পত্তি বেচেও দেন, কিন্তু টাকাটা আমার অ্যাকাউন্টে ঠিকমতো জমা দেন না। সেটা যখন আমি টের পেলাম, তখন তাকে ডেকে তার কৈফিয়ত তলব করলাম। উনি সন্তোষজনক কৈফিয়ত পেশ করতে পারেননি, ফলে তাকে বরখাস্ত করে দিই। তারপর আজ 25 বছর পর তিনি ফিরে এসে প্রমাণ দাখিল করলেন যে তিনি আদৌ কোনো তহবিল তছরূপ করেননি। তাঁর কৈফিয়ত আমি মিলিয়ে দেখেছি এবং বুঝেছি আমারই ভুল হয়েছিল। এজন্য ক্ষতিপূরণ হিসেবে তিনি 50,000 টাকা দাবি করছেন। আমি সেই টাকা তাঁকে দিতে রাজি হয়েছি। এই ক্ষতিপূরণটা আমি একটা লেখাপড়ার মাধ্যমে দিতে চাই, যাতে ওই দাবি নিয়ে ম্যানেজার ভদ্রলোক আবার না পরে একদিন এসে হাজির হন। তার একটা ড্রাফট করে দিতে হবে, আর আপনাকে উপস্থিত থেকে এটার মধ্যস্থ হয়ে পুরো ব্যাপারটা চুকিয়ে দিতে হবে। বুঝলাম। এবার একটু বিস্তারিতভাবে বলুন তো সেন সাহেব। জগদানন্দ যেটুকু বিস্তার করে বললেন তাতে শুধু জানা গেল দাবিদারের নাম এবং বোঝা গেল তিনি বর্তমানে এ বাড়িতেই আছেন, তবে একা নন, উকিল। এর থেকে বেশি কিছু ভাঙলেন না তিনি। 50,000 টাকা ক্ষতিপূরণ খুব বেশি হয়ে যাচ্ছে না? না, একদমই না। উনি যখন বরখাস্ত হন তখন ওনার মাসিক বেতন ছিল 400 টাকা, বয়স ছিল 34। উনি যদি ওই বেতনেই 50 বছর পর্যন্ত আমার কাছে চাকরি করতেন, তার পাওনা হতো 1.25 লাখ টাকা। অ্যানুইটির হিসেব করলে আজ 25 বছরে সেটা হয়তো 1,02,000 টাকা দাঁড়াবে। তা হতে পারে, কিন্তু তিনি তো কাজ করেননি আপনার ম্যানেজার হিসেবে। তার ক্ষতিপূরণ হিসেবে টাকাটা যখন আমি দিতে রাজি, তখন আপনার আপত্তি কিসের? আপত্তি এই জন্যই যে আমার মনে হচ্ছে আপনি সব কথা আমাকে বলছেন না, বেশ কিছু কথা গোপন করে যাচ্ছেন। আচ্ছা বেশ, আপনার কথাই ঠিক। তাতেই বা আপনার আপত্তিটা কোথায়?
আপনি তো ক্ষতিপূরণের একটা দলিলে ড্রাফট করে দেবেন শুধু। সেক্ষেত্রে তো আপনি রামশ্যাম যদু যে কোনো উকিলকে দিয়েই এ কাজ করিয়ে নিতে পারতেন। আমাকে ডেকে পাঠালেন কেন? এমন মামুলি দলিল তো যে কোনো উকিলই তৈরি করে দিতে পারে। তার জন্য ব্যারিস্টার একেরের সাগরেদকে এগিয়ে আসতে হবে কেন? ডাক্তারের কাছে রোগ আর সলিসিটারের কাছে আইনের ফাঁক গোপন করতে নেই, কিন্তু ব্যতিক্রম আছে বলেই না নিয়মটাকে নিয়ম বলে মানি। এখানে আমি কিছু জিনিস গোপন করছি, তা আমি স্বীকারও করছি, কিন্তু কি গোপন করছি তা আমি স্বীকার করতে পারছি না, আপনার কাছেও নয়। অর্থাৎ প্রকারান্তরে আপনি স্বীকার করছেন মহেন্দ্র আপনার কাছে এসেছে আপনাকে ব্ল্যাকমেল করতে, আর আপনি তার হাত থেকে রেহাই পেতে চাইছেন, তাই তো? ধরুন তাই। এক্ষেত্রে আপনি স্বভাবতই চাইবেন ক্ষতিপূরণের দলিলটা এমনভাবে তৈরি হোক যাতে সেই লোকটা টাকা পাওয়ার পর ভবিষ্যতে আপনাকে এসে শোষণ না করতে পারে। একদম ঠিক। সেক্ষেত্রে আপনার গোপন তথ্যটা কি সেটা না জানলে কেমন করে আমি আপনাকে রক্ষা করব? মাফ করবেন, এটা আমি বলবো না, আর বলতে পারিও না। এবার ধরুন সেন সাহেব, আপনি যৌবনে একটি খুন করেছিলেন আজ থেকে 25 বছর আগে, আর মহেন্দ্র এখন এসেছে সেই খুনের অকাট্য প্রমাণ নিয়ে। আপনি তো আর ক্ষতিপূরণ দিয়ে মার্ডার চার্জ থেকে অব্যাহতি পেতে পারেন না। আপনার উদাহরণটা সম্পূর্ণ ভুল। যৌবনে আমি কোনো খুন করিনি, আর তার অকাট্য প্রমাণ নিয়ে আসেওনি মহেন্দ্র। তবে এটা নিশ্চিত, ক্ষতিপূরণটা দেবার সময় আমি ওই অকাট্য প্রমাণটা নিয়েও নেব, মানে যদি আপনার ওই উদাহরণটা সত্য বলে ধরে নিই। কারেক্ট, কিন্তু তার একটা ফটোস্ট্যাট কপি তো ওর কাছে থেকে যেতে পারে। হতে পারে, কিন্তু সেই রিস্ক আমি নেব, আপনাকে কিন্তু বলা যাবে না। তাহলে এক্ষেত্রে আমি আপনার কেসটা নিতে পারছি না, আই এম সরি। তাহলে তো এই আলোচনা এখানেই শেষ করতে হয়। আমি বরং অন্য কোনো উকিলের সন্ধান করব। ও হ্যাঁ, আপনার ভিজিটটা এনে দিই, আর আমার করজোড়ে নিবেদন, জল খাবারটা আপনারা অবশ্যই খেয়ে যাবেন। জগদানন্দ উঠে গেলেন, আলমারি খুলে চেক বই বের করে আনলেন। 1 মিনিট সেন সাহেব, আপনাকে কয়েকটা প্রশ্ন করি আগে। জবাব না দিতে চাইলে দেবেন না, কিন্তু যে জবাবটুকু দেবেন সেটা যেন সত্যি হয়। ও, সওয়াল জবাবের মাধ্যমে রহস্যের উদ্ঘাটন, বাহ। কৌতূহল উপচে পড়ল জগদানন্দের চোখে। বেশ, তা আপনি প্রশ্ন করে দেখুন, কিন্তু সেটা পণ্ডশ্রম হবে মিস্টার বাসু। আমি হলাম ঘাগু ব্যবসায়ী, এই করেই চুল পাকিয়ে ফেললাম। ওভাবে আমার পেটের কথা আপনি বের করতে পারবেন না। নিন, শুরু করুন। আপনি বর্মা থেকে শেষ কবে ফিরে এসেছিলেন? ওরে বাবা, এ তো বহুদিন আগের কথা। তা ধরুন 1925-এ। সদু মানে নীলুর বাবা তখন 2 বছরের। তারপর আমি আর বর্মায় যাইনি। তার মানে সদানন্দবাবুই বড় হয়ে বর্মার কাজ দেখাশোনা করতে যেতেন, তাই তো? না, বর্মার কাজ দেখাশোনা করতেন আমার সেখানকার ম্যানেজার ইউসিয়াং। সদানন্দ একবারই মাত্র বর্মায় যায়, মানে ছেলেবেলার কথা বাদ দিলে তার জন্ম তো ওখানেই হয়েছিল। তার মানে একবারই যান, মানে ওই বিজনেস গুটিয়ে নিতে, সবকিছু বেচে টেচে দিয়ে আসতে, তাই তো? হ্যাঁ, জাপান বিশ্বযুদ্ধে নেমে পড়ার আগেই আমার আশঙ্কা হয় এমন একটা কিছু ঘটতে পারে। আর ওই সময় লোহার ব্যবসায় আমার টাকারও প্রয়োজন ছিল প্রচুর, তাই সদুকে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বর্মায় পাঠাই। সেখানে অবশেষে মাসখানেক ছিল, সব কিছু বিক্রি করে ব্যাংক ড্রাফট নিয়ে ফিরে আসে। কত টাকায় আপনার বর্মার সম্পত্তি বিক্রি হয়? ঘরবাড়ি, স্টক, গুডউইল সব সমেত 70,000 টাকা। ব্যাংক ড্রাফটের নম্বরটা আমাকে দিতে পারেন? কি হবে সেই নাম্বার দিয়ে? এমন শর্ত তো ছিল না সেন সাহেব। শর্ত অনুযায়ী আপনার কোনো প্রতিপ্রশ্ন করার অধিকার নেই। হয় সত্য জবাব দেবেন অথবা জবাব দিতে অস্বীকার করবেন। ঠিক কথা, ব্যাংক ড্রাফটের নাম্বারটা আপনাকে দিতে পারি। এখনই চান? ইয়েস। জগদানন্দ তার কাঠের আলমারিটা খুললেন। মিনিট 5-এর মধ্যেই পুরাতন ইনকাম ট্যাক্স ফাইল হাতড়ে নম্বরটা দাখিল করলেন। ব্যাংক অফ বার্মা ড্রাফট দিচ্ছে কলকাতার লয়েডস ব্যাংকের ওপরে। টাকার অঙ্ক 71,532 টাকা 3 আনা। তারিখ 18 মে
1940 সাল। বাসু সাহেব সমস্ত ডেটা নোটবুকে টুকে নিলেন। তারপর বললেন, অলরাইট মিস্টার সেন, আমি আপনার কাজের দায়িত্বটা নিচ্ছি। উইলের ড্রাফট আমি করে দেব, আপনি বরং মহেন্দ্রবাবু এবং বিশ্বম্ভরবাবুকে ডেকে পাঠান। আপনি তো মশাই গোপন তথ্যটা না জেনেই রাজি হয়ে গেলেন। ওটা তো কালকেই জেনে যাব। কি করে? ব্যাংকটা খুলতে দিন, তখন সব জানা যাবে। আপনি আশা করেন যে মহেন্দ্র আমাকে কি সূত্রে ব্ল্যাকমেল করছে তা আপনাকে লয়েডস ব্যাংক জানিয়ে দেবে? আগামীকাল এই সময়ে এসে সেটা অন্তত আমি আপনাকে জানিয়ে যাব। এখন ডাকুন ওদের। জগদানন্দ স্থির হয়ে কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে দেখতে থাকেন বাসু সাহেবকে। তারপর মাথা নেড়ে বলেন, না বাসু সাহেব, আপনি পারবেন না, অসম্ভব। আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ। আমার নারী নক্ষত্র জানা সত্ত্বেও 25 বছর সময় লেগেছে মহেন্দ্রর। আপনার পক্ষে এটা অসম্ভব। বাসু সাহেব একবার কবজি তুলে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, আমার দেরি হয়ে যাচ্ছে মিস্টার সেন। জগদানন্দের নির্দেশ অনুযায়ী কিছুক্ষণ পরেই মহেন্দ্র আর বিশ্বম্ভরবাবু প্রবেশ করলেন। মহেন্দ্রর বয়স মোটামুটি 60-এর কাছে। এক মাথা কাঁচা পাকা কদম ছাঁট চুল, ঝোলা গোঁফ, ঘন ভ্রু, চোখে সন্ধানী দৃষ্টি। দেখলে বোঝা যায় লোকটি ধূর্ত এবং সাবধানী। অপরদিকে বিশ্বম্ভরের বয়স মোটামুটি 40-এর কাছাকাছি। রীতিমতো হৃষ্টপুষ্ট, সোজা কথায় মোটাই বলা চলে। চোখে মোটা ফ্রেমের চশমা, কাপড় জামায় দেহের যেটুকু ঢাকা পড়েনি সেখানে মেয়েদের বাহুল্যই নজরে পড়ে। জগদানন্দ ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মহেন্দ্র হাত তুলে নমস্কার করলেন। তারপর সবাই আলোচনায় ডুবে গেলেন। তবে আলোচনা বেশিক্ষণ স্থায়ী হল না। মতানৈক্য দেখা দিল। বিশ্বম্ভর আগের থেকেই একটা ড্রাফট করে এনেছিলেন। বাসু সাহেবের বক্তব্য হল, ওই ড্রাফটে মহেন্দ্রবাবুকে বলতে হবে যে তিনি জগদানন্দের ওয়ারিশদেরও ভবিষ্যতে ওই দাবি নিয়ে বিব্রত করতে পারবেন না। বিশ্বম্ভর বললেন, মশাই, আমাদের মামলা হচ্ছে এমপ্লয়ার আর এমপ্লয়ির মধ্যে, এর ভিতর ওয়ারিশদের প্রসঙ্গ আসবে কি করে? সেটা আমাদের বিবেচ্য বিষয়। ওনাকে আরও একটা বিষয় লিখে দিতে হবে। উনি কোনো অজুহাতেই ভবিষ্যতে জগদানন্দ এবং তার ওয়ারিশদের কাছে কোনো দাবি নিয়ে কোনো দিনই উপস্থিত হতে পারবেন না। এ তো অন্যায় দাবি করছেন মশাই। অতীতে আমার মক্কেলের প্রতি যে অন্যায় করা হয়েছে এখন তারই ফয়সালা করতে এসেছি আমরা। ভবিষ্যতে যদি জগদানন্দবাবু আমার মক্কেলের প্রতি নতুন করে অন্যায় করেন তবে তাকে মুখ বুজে সহ্য করে যেতে হবে। ও হ্যাঁ, এটাও লিখতে হবে যে ভবিষ্যতে অনুসন্ধানে যদি পুনরায় প্রমাণিত হয় যে আপনার মক্কেল মহেন্দ্রবাবু সত্যিই তহবিল তছরূপ করেছিলেন, তাহলে তদানীন্তন ব্যাংক রেট সুদ সমেত ওই 50,000 টাকা মহেন্দ্রবাবু প্রত্যার্পণের জন্য বাধ্য থাকবেন। বিশ্বম্ভরবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। জগদানন্দের দিকে তাকিয়ে বলেন, আপনি যদি ব্যাপারটা ফয়সালা করতে না চান সেটা সম্পূর্ণ পৃথক কথা। সেক্ষেত্রে আমরা অন্য পন্থা নিতে বাধ্য হব। ইনি যা দাবি করছেন তা সম্পূর্ণ অযৌক্তিক। আর গতকাল তো এসব ফ্যাকড়া আপনি তোলেননি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি ওনাকে বুঝিয়ে বলছি। জগদানন্দবাবু বাসু সাহেবকে নিয়ে পাশের ঘরে ঢুকলেন। বললেন, আরে বাবা, আপনি এসব ফ্যাকড়া তুলছেন কেন আবার? কারণটা খুবই স্বাভাবিক সেন সাহেব। ধরুন যদি খেসারতের টাকাটা নিয়ে ও আবার আসে, আপনার যে গোপন তথ্য আছে সেটা যদি প্রকাশ করে দেয়, প্রমাণ করতে না পারুক, একটা স্ক্যান্ডাল তো ছড়াতে পারে। তখন একটা শোডাউন অনিবার্য হয়ে পড়বে। তখন আপনি মামলা করে ওর কাছ থেকে 50,000 টাকা দাবি করতে পারবেন। যদিও সে টাকা আপনি ওর কাছ থেকে আদায় করতে পারবেন না সেটাও আমি জানি, কিন্তু কিছুটা ভয়ে ও স্ক্যান্ডালটা ছড়াতে সাহস করবে না। আপনার যুক্তি ঠিক, কিন্তু এসব শর্ত তো আগে ওদের দিইনি আমি। ওরা এখন শুনতে চাইবে কেন? তাহলে আপনি এক কাজ করুন না, ওদের কাছে একটু সময় চেয়ে নিন, অন্তত একটা দিন। কালই এসে না হয় ফয়সালা করা যাবে। কাল সন্ধ্যায় একই সময়ে একই জায়গায়। আচ্ছা, কেন বলুন তো? আপনি কি সত্যিই আশা রাখেন যে কাল সন্ধ্যের মধ্যে জেনে আসবেন লয়েডস ব্যাংক থেকে আসল রহস্যটা?
আমি তো সেটাই আশা করছি সেন সাহেব। মোট কথা, আপনি ওদের থেকে শুধু একটা দিন সময় চেয়ে নিন। অবশেষে তাই হল। বিশ্বম্ভরবাবু রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। মহেন্দ্রবাবু অবশ্য যাওয়ার সময় সবিনয়ে নমস্কার করে গেলেন তার প্রাক্তন মনিবকে। ইতিমধ্যেই বাসু সাহেবের জন্য জলখাবার ঘরে নিয়ে এসেছে নীলিমা। বুঝলেন সেন সাহেব, আপনার এই নাতনিটিকে আমার খুব পছন্দ হয়েছে। খুব তেজি মেয়ে। হবেই তো, ওর জন্ম যে সিংহ রাশিতে। ও বাবা, তাই নাকি? তা সিংহ রাশিতে জন্ম হলে বুঝি খুব তেজি হয়? না মশাই, জ্যোতিষ চর্চা এত সহজ নয়। ওটা আমি এমনি একটা রসিকতা করলুম। তবে নীলুমা আমার ক্ষণজন্মা মেয়ে। লোকে যাকে বলে লগন চাঁদা। লগ্নেও রবি আছে কি না? তবে ওর মুশকিল হয়েছে, ওর নবমে বড় ঠাকুর মানে শনি বসে আছেন। আচ্ছা বাসু সাহেব, আপনি জ্যোতিষ মানেন? গণিত জ্যোতিষ মানি, কিন্তু ফলিত জ্যোতিষ মানি না। আচ্ছা, আপনার কি রাশি? এই রে, আমি তা তো জানি না সেন সাহেব। ওসব রাশিচক্র তিথি নক্ষত্র আমি কিছুই বুঝি না, তাই জানারও চেষ্টা করিনি খুব একটা। খাওয়া দাওয়া শেষ হলে বাসু সাহেব আর কৌশিক বৃদ্ধের কাছে বিদায় নিয়ে নিচে নেমে এলেন। সঙ্গে সঙ্গে নীলিমাও ওদের গাড়িতে তুলে দিতে এলো। গাড়িতে ওঠার সময় হঠাৎ বাসু সাহেব বললেন, আচ্ছা নীলিমা, হ্যাঁ স্যার। তোমার জন্মবারটা কি বলতে পারো? কেন স্যার, জন্মবার দিয়ে কি হবে? এমনি জানতে চাইছি। ও আচ্ছা, সোমবার। হ্যাঁ, আচ্ছা। আর চলি, শুভরাত্রি। শুভরাত্রি। পরদিন সন্ধ্যায় বুড়ো কর্তার নিভৃত কক্ষে আবার ওরা দুজন মুখোমুখি বসলেন। জগদানন্দ বললেন, ব্যারিস্টার সাহেব, আজ আপনার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে বসে আছি। সেটা দেখলে আপনি চমকে উঠবেন। চমকে উঠব? তাহলে এটা তো দুর্লভ সৌভাগ্য আমার সেন সাহেব। আগে সেটাই দেখি, আগের কথা না হয় পরেই হবে। ওটি হচ্ছে না। চমকিত হওয়ার যখন দুর্লভ সৌভাগ্য, তখন প্রতিশ্রুতি মতো আপনি আগে আমাকে চমকিত করুন। কথা ছিল আজ সন্ধ্যায় আপনিই আমাকে জানাবেন রহস্যটা কি, মানে আমার রহস্যটা। সেসব কথা থাক সেন সাহেব। না 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 ব্যারিস্টার সাহেব, তা তো হবে না। সেক্ষেত্রে আপনি আগে আপনার হার স্বীকার করুন। আচ্ছা, তাই করলাম। তার মানে লয়েডস ব্যাংক আপনাকে কোনো খবর দিতে পারল না? লয়েডস ব্যাংকে আমি আদৌ যাইনি। ওহো, তাহলে তো আপনি অকুণ্ঠভাবে স্বীকার করে নিলেন যে মহেন্দ্র কি ব্যাপারে আমাকে ব্ল্যাকমেল করেছে তা আপনি জানতেই পারেননি। আচ্ছা, আপনি একই কথা কেন আমাকে দিয়ে বারবার বলাচ্ছেন বলুন তো মিস্টার সেন? ইমা, ছি 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 ছি, আপনি কিছু মনে করবেন না বাসু সাহেব। এতে আপনার লজ্জিত হবার কিছু নেই। যে খবর বের করতে মহেন্দ্রর 25 বছর লেগে গেল, সেই খবর আপনি মাত্র 24 ঘন্টায় জানতে যে পারবেন না, সেটাও আমি জানতাম। তবে আপনাকে দিয়ে স্বীকার করিয়ে নিতে হচ্ছে একটা বিশেষ কারণে। বিশেষ কারণে? হ্যাঁ। মানে? ইতিমধ্যে আমি বাজি ধরে বসে আছি কিনা, আপনার অসাফল্যে আমি 100 টাকা জিতে গেলাম। এই নিয়ে আপনি বাজি ধরেছেন? কার সঙ্গে? নাতনির সঙ্গে? না 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 না, আপনার গুরু ব্যারিস্টার একে দের সঙ্গে। সেটা কিরকম? আপনি কাল চলে যাওয়ার পরেই আমি দে সাহেবকে ফোন করেছিলাম। আমি ওনাকে বললাম, আপনি বলেছেন 24 ঘন্টার মধ্যে আপনি আমার একটা রহস্য উদ্ঘাটন করে দেবেন। তা রে সাহেব কি বললেন? তিনি আর কি বলবেন, তিনি বললেন, বাসু যদি কথা দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই করবে। তারপর যা হয় আর কি, দুই বুড়োর মধ্যে কথা কাটাকাটি, শেষমেশ 100 টাকার বাজি। বাসু পাইপে অগ্নিসংযোগ করছিলেন। কথাটা শুনে হঠাৎ থেমে গেলেন। বাসুর হাতের দেশলাই কাঠিটা নিভে গেল।
মুখ থেকে পাইপটা সরিয়ে বললেন, সেক্ষেত্রে সেনমশাই, আমার পূর্বের উক্তি আমি প্রত্যাহার করে নিচ্ছি। আমার গুরুর আর্থিক লোকসান আমি হতে দিতে পারি না। আমি আপনার রহস্যের উদ্ঘাটন করে ফেলেছি। তাই নাকি? বটে, তবে সেটাই শোনান আগে। বাসু চারিদিকে তাকিয়ে দেখলেন একবার। ঘরে মাত্র ওরা 3 জন আছেন, জগদানন্দ, তিনি আর কৌশিক। বাসু উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এলেন। তারপর বললেন, সেন সাহেব, কথাটা আপনার কাছে যথেষ্ট অপ্রিয় হবে, তাই আমি জেনে শুনেও হার স্বীকার করে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা সম্পূর্ণভাবে আমি জানি। ওইভাবে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। অলরাইট, শুনুন তবে। মহেন্দ্র এতদিনে প্রমাণ সংগ্রহ করে এনেছে যে নীলিমা আপনার পৌত্রী নয়। কথাটা শোনা মাত্রই জগদানন্দ প্রচন্ড একটা ধাক্কা খেলেন। কৌশিকও চমকে উঠল। বেশ কিছুক্ষণ দম ধরে থেকে জগদানন্দ বললেন, আর একটু খুলে বলুন মিস্টার বাসু, কি বলতে চাইছেন? মানে আমি বলছি যে আপনার পুত্র সদানন্দ সেন নীলিমার বাবা নন। এই তথ্যটা মহেন্দ্র আবিষ্কার করে ফেলেছে। সে হয়তো জানতো অনেকদিন ধরেই, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। সম্প্রতি কোনো অকাট্য প্রমাণ সে সংগ্রহ করে আপনার কাছে এসে হাজির হয়েছে। জগদানন্দের মাথাটা নিচু হয়ে গেল। অনেকক্ষণ নির্বাক হয়ে বসে রইলেন তিনি। তারপর ধীরে ধীরে মাথা তুলে বাসু সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনি কি করে জানলেন? এটা অবান্তর প্রশ্ন সেন সাহেব। এখন আপনি দেখান, আপনি আমাকে কি দেখাতে চাইছিলেন? আপনি আমাকে জানাবেন না কি সূত্র থেকে আপনি এই তথ্যটা আবিষ্কার করেছেন? না সেন সাহেব, সেটা তো বলা যাবে না। এটা তো শর্তের মধ্যে ছিল না। এ কথা শুনে খানিকক্ষণ গুম মেরে বসে রইলেন জগদানন্দ। তারপর উঠে ধীরে ধীরে আলমারি খুলে কয়েক পাতার কাগজ নিয়ে বাসু সাহেবের দিকে বাড়ালেন। বাসু কাগজটা খুলে দেখলেন সেটা একটা উইল। অত্যন্ত পাকা মুন্সিয়ানার সঙ্গে জগদানন্দ স্বহস্তে একটি উইল লিখেছেন। তাতে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির খতিয়ান আছে। উইল অনুযায়ী ওনার গুরু পাবেন 10,000 টাকা, নীলিমার এক মামা পাবেন 10,000 টাকা, আর কে একজন 5,000 টাকাও পাবে। এইভাবেই প্রত্যেকেই কিছু না কিছু পাবে। নীলিমা পাবে নগদ 25,000 টাকা। জগদানন্দের বৈমাত্রেয় এক ভাই যোগানন্দ, সে পাবে 50,000 টাকা। এবং ওর বালিগঞ্জ সার্কুলার রোডের বসত বাড়ি নিবূঢ় শর্তে উনি দিয়ে যাচ্ছেন মহেন্দ্রকে। দীর্ঘ উইলটি পাঠ করে বাসু সাহেব বললেন, পড়লেন তো দেখতেই পেলাম। এবার বলুন আপনার অভিমত কি? আমার বিশ্বাস এত সহজে মহেন্দ্র আর বিশ্বম্ভরকে আপনি বোকা বানাতে পারবেন না। এই উইল পাল্টে আপনি আবার নতুন উইল যাতে করতে না পারেন সেই ব্যবস্থা তারা করে রাখবে। প্রথমত তারা এটা রেজিস্ট্রি করাবে, এবং দ্বিতীয়ত আপনি যাতে আর দ্বিতীয় উইল না করতে পারেন তার জন্য যাবতীয় ব্যবস্থা তারা করবে। কি রকম ব্যবস্থা করতে পারে? এই ধরুন 24 ঘন্টা আপনাকে নজরবন্দি করে রাখতে পারে। এটা আমি জানি বাসু সাহেব, তাই এই ব্যবস্থাটাও করে রেখেছি। দ্বিতীয় উইল আমি আদৌ করব না। এই বলে উনি আলমারি থেকে আর একটা কাগজ বের করে দেন, যেখানে বসত বাড়িটির দান বা বিক্রয় করার সমস্ত অধিকার দিয়ে বাসু সাহেবকে একটি স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে। জগদানন্দ বললেন, আপনি আমার পাওয়ার অফ অ্যাটর্নি নামা নিয়ে আমার বসত বাড়িটি আমার তরফে নীলিমাকে দান করে দিন কালই। তারপর পরশু আমি আমার উইলটা অপরিবর্তনীয় শেষ উইল হিসেবে রেজিস্ট্রি করাবো এবং তার একটা কপি মহেন্দ্রকে দেবো। আমার দৃঢ় বিশ্বাস
এটাও মেনে নেবে। সে মেনে নেবে 3টি কারণে। প্রথমত, ও জানে এ বাড়ির দাম 2-2.5 লাখ টাকা হবে। দ্বিতীয়ত, আমি আর কতদিন। তৃতীয়ত, আমার এই ডবল ক্রসিংটা ও একেবারেই সন্দেহ করবে না। ও ভাববে আমার জীবদ্দশায় ও যাতে পুনরায় ঝামেলা করতে না আসে, তাই এই ব্যবস্থা আমি করে রেখেছি। আমার মৃত্যুর পরে ও যখন উইল মোতাবেক এ বাড়ি দখল নিতে আসবে, তখন সে জানতে পারবে যে উইল করার আগেই বাড়ির মালিকানা হস্তান্তরিত হয়ে গেছে। আপনার পরিকল্পনাটা বেশ ভালো। সাপও মরল, কিন্তু লাঠিও ভাঙল না। তবে এখানে আপনার নাতনিকে মাত্র 25,000 টাকা দিচ্ছেন কেন? ওটা একটু বাড়িয়ে দিলে বিশ্বাসযোগ্যতাটা আর একটু বেড়ে যেত না? সেটা সম্পূর্ণ অন্য জিনিস। আমি দেখতে চাই এই উইল করার পরে ওই ছোকরাটা, মানে নীলিমার সঙ্গে যার কি যেন নাম, জয়দীপ, সে আর এ বাড়িতে মাথা গলায় কিনা। আর জয়দীপকেই আমি এই উইলের সাক্ষী করাবো। বাবা, আপনি তো সাংঘাতিক বুদ্ধি বের করেছেন সেন মশাই। এক ঢিলে 2 পাখি। হ্যাঁ, বাড়ি ফিরতেই কৌশিক চেপে ধরল। এবার বলুন তো, আপনি কি করে জানলেন জগদানন্দের ওই গোপন রহস্যটা? ইজি চেয়ারে বসে দেশলাই দিয়ে পাইপ ধরাচ্ছিলেন বাসু সাহেব। কাঠিটা নিভিয়ে পাইপ থেকে 2-1 বার ধোঁয়া ছেড়ে তিনি কৌশিকের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর বললেন, বুঝলে না, পিওর অ্যান্ড সিম্পল ম্যাথামেটিক্স। অঙ্ক রে বাবা, অঙ্ক। অঙ্ক? কিসের অঙ্ক? অ্যাস্ট্রোনমির, গণিত জ্যোতিষ। বাই দ্য ওয়ে, শিবপুর বি কলেজে কি অ্যাস্ট্রোনমি পড়ানো হয়? না, হয় না। কিন্তু বিএসসিতে আমার অঙ্কে অনার্স ছিল, এটা আমি ভালো করেই বুঝি। ওভাবে আমাকে ব্লাফ দিতে পারবেন না। অ্যাস্ট্রোনমির অঙ্কে কে কার বাপ সেটা কখনো লেখাও থাকে না আর বোঝাও যায় না। যায় রে বাপু, যায়। খুবই সাধারণ অঙ্ক। দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কথা প্রসঙ্গে জগদানন্দ নীলিমার সম্বন্ধে কি কি বলেছিলেন তোমার মনে আছে? না, নেই। আপনিই বলুন। দেখো, 1 নম্বর, ওর জন্মরাশি সিংহ। 2 নম্বর, ও হলো গিয়ে লগ্ন চাঁদা মেয়ে। 3 নম্বর, ওর জন্ম লগ্নে রবি। এবং 4 নম্বর, ওর নবমে শনি। তাই না? তা হবে হয়তো, কিন্তু তাতে কখনই প্রমাণ হয় না যে সদানন্দ তার বাপ নয়। হবে রে বাপু, হবে। অঙ্কটা আগে কষতে দাও। প্রথম কথা, জন্ম লগ্ন কাকে বলে? জন্মের সময় যে রাশি পূর্ব গগনে উদয় হচ্ছে তাকেই জন্মলগ্ন বলে, তাই তো? হ্যাঁ, তাই। এবার দেখো, ওর লগ্নে রবি আছেন, অর্থাৎ জন্ম মুহূর্তে সূর্যটিও গুটি গুটি উঠে যায়, অর্থাৎ ওর জন্মলগ্ন সূর্যোদয় মুহূর্ত। হ্যাঁ, তাতে কি হলো? প্রমাণ হলো না? ওর জন্মরাশি তো সিংহ। এবার বলো জন্মরাশি কি? জন্ম মুহূর্তে চন্দ্র যে রাশিতে আছেন, অর্থাৎ চন্দ্র ছিলেন সিংহে। যেহেতু ও লগ্ন চাঁদা এবং ওর লগ্নে রবি আছেন, ফলে কি দাঁড়ায়? জন্ম মুহূর্তে চাঁদ এবং সূর্য দুজনেই কি সিংহ রাশিতে নয়? এখন দেখো, সিংহ রাশিতে ভাস্কর মানেই এ ভরা বাদর মহাভাদর। তার মানে ওর জন্ম মাস ভাদ্র মাস। ওরে বাবা, এ তো সাংঘাতিক হিসেব। তা তো নিশ্চয়ই। তবে শুধু ভাদ্র মাসই নয়, ভাদ্র মাসের অমাবস্যায় নীলিমার জন্ম। কেন অমাবস্যায়? কেন? যেহেতু সূর্য এবং চন্দ্র একই রাশিতে। অ্যাস্ট্রোনমি পেপারে কত নম্বর পেয়েছিলে তুমি? না, মানে ইয়ে। তাহলে কি দাঁড়ালো? এই পর্যন্ত আমরা জেনেছি যে নীলিমা কোনো একটি ভাদ্র মাসের অমাবস্যায় সূর্যোদয়ের মুহূর্তে জন্মেছে। অ্যাগ্রিড? ইয়েস। নাও আমাদের 4 নম্বর হাইপোথেসিসটা বাকি। এই 4 নম্বর হাইপোথেসিস ছিল নবমে শনি, তাই তো? বুঝলাম না, নবমে শনি ব্যাপারটা কি? তোমার বুঝতে না পারাটাই স্বাভাবিক। ওটা অ্যাস্ট্রোনমির এখতিয়ারভুক্ত নয়, অ্যাস্ট্রোলজির ব্যাপার।
লগ্ন থেকে 9 ঘর গুণে যে রাশি পাওয়া যাবে সেখানে জন্ম সময়ে শনি ছিলেন, এটাই বুঝতে হবে। এর বেশি আর বুঝতে যেও না, বুঝতে পারবে না। যেহেতু ওর লগ্ন ছিল সিংহ, তাই জন্ম সময়ে দেখা যাচ্ছে শনি আছেন মেষ রাশিতে। জন্মছকের একটি সাংকেতিক চেহারা থাকে। কিরকম? যেটুকু জানতে পেরেছি, ওর জন্মছকটার সাংকেতিক চেহারাটা খানিকটা এই রকম। একটা কাগজ কলম নিয়ে বাসু সাহেব একটা ছক এঁকে কৌশিককে বোঝাতে লাগলেন। এদিকে দেখো, সিংহ রাশিতে আছে রবি। রবির র, এখানে চন্দ্রের চ বসালাম, এবং লগ্নের লং আর মেষ রাশিতে শনির তালে বস। ঠিক আছে? মজাটা হচ্ছে শনি গ্রহ এক এক রাশিতে থাকেন 2.5 বছর করে। মানে গোটা রাশিচক্রে পাক মারতে তার সময় লাগে 2.5 বছর। তার মানে 2.5 × 12 মানে হলো গিয়ে 30 বছর। বর্তমান বছরে মানে 1975 সালে শনি আছেন মিথুনে। নীলিমার জন্ম সময়ে তিনি ছিলেন 2 রাশি পেছনে, অর্থাৎ নীলিমার বয়স এখন 5 বছর, অথবা 30 + 5 35 বছর, অথবা 30 দুগুণে 60 + 5 65 বছর। বোঝা গেল? কিন্তু যেহেতু নীলিমাকে 5 বছরের খুকি কিংবা 65 বছরের বুড়ি বলে মনে হচ্ছে না, তাহলে ধরে নেওয়া যায় ওর বয়স হলো গিয়ে 35। অ্যাগ্রিড? এবার এই সিদ্ধান্তটা একটা বিকল্প পদ্ধতিতেও প্রমাণ করা যায়। কিরকম? দেখো, নীলিমা প্রথম যেদিন সাক্ষাতে এসেছিল, ও বলেছিল ওর বয়স হলো গিয়ে 34। অন্তত 1 বছর হাতে না রেখে কোনো যৌবনোত্তীর্ণা অনুরা নিজের বয়স বলে না। ফলে 34+ অথবা 35। তার মানে নীলিমার জন্ম হয়েছে 1940 সালে। তা কেন? শনি মেষ রাশির প্রথম দিকে আছে কিংবা শেষ দিকে আছে তা তো জানেন না। আপনি তো নিজেই বললেন একটা রাশি পার হতে শনির 2.5 বছর লেগে যায়। হয় তার জন্মসাল 1941 অথবা 1939, এটাও তো হতে পারে। কারেক্ট, ভেরি কারেক্ট। কিন্তু এক্ষেত্রে তোমার বলা উচিত ছিল 1938 থেকে 1942 যে কোনো সাল হতে পারে। পারেই তো। আগে না, পারে না। কেন পারবে না? কারণ ওই 5 বছরে 5টা ভাদ্রের অমাবস্যা এসেছে। শুধুমাত্র 1940 ভাদ্রের অমাবস্যা পড়েছে সোমবার, যেটা নীলিমারই কথা অনুযায়ী ওর জন্মবার। নীলিমার জন্ম 1940 সালের ভাদ্র অমাবস্যায় সূর্যোদয়ের মুহূর্তে। বাংলা হিসেব করলে যেটা দাঁড়ায় সেটা হলো গিয়ে 17 ভাদ্র 1347, আর ইংরেজির 2 সেপ্টেম্বর 1940। বেশ, তা না হয় মেনে নিলাম, কিন্তু তা থেকে পিতৃপরিচয় জানা যাবে কি করে? ধীরে বৎস, ধীরে। ব্যাংক অফ বার্মার ড্রাফটের তারিখ ছিল 18/5/1940, মানে 18 মে 1940। এখন যদি ধরে নি রেঙ্গুনে পদার্পণের দিনই নীলিমার মায়ের সঙ্গে সদানন্দের সাক্ষাৎ, এবং সেই দিনই যদি নীলিমার মায়ের সঙ্গে তার বিবাহ হয়, তাহলেও সেই মুহূর্তে দাঁড়িয়েও নীলিমার মায়ের গর্ভে নীলিমার বয়স তখন 5 মাস। ওরে ফাদার, আপনি তো একটা জিনিয়াস লোক। আপনাকে একটা পেন নাম করতে ইচ্ছে করছে। বাসু সাহেব ইজি চেয়ারের হাতলে পা জোড়া তুলে দিলেন। বললেন, তা ভাগ্নে মামাকে প্রণাম করবে, এতে আবার তিথি নক্ষত্র দেখা কি আছে? করো করো, নাও তোমার জন্য স্পেশাল লেগ ডাস্ট। জগদানন্দের পরিকল্পনাটা কিন্তু খাসা ছিল, কিন্তু সেই মোতাবেক কাজ করা একটু মুশকিল হয়ে পড়ল। এদিকে বাসু সাহেবও পাওয়ার অফ অ্যাটর্নি, মানে যাকে বাংলায় বলে আমমুক্তারনামা, তা দিয়ে জগদানন্দের তরফে গোপনে তার বসত বাড়িটি দানপত্র করে দিলেন তার পৌত্রীকে। কিন্তু দলিলের কোথাও উল্লেখ করলেন না
দানগ্রহীতা নীলিমা সেন জগদানন্দের পৌত্রী। বরং বলা হলো, যেহেতু সেন পরিবারভুক্ত কুমারী নীলিমা দেবী বৃদ্ধ বয়সে দাতা জগদানন্দের সেবা শুশ্রূষা যত্ন আদি করেছেন, তাই প্রতিদানে খুশি হয়ে সুস্থ মনে বহাল তবিয়তে দাতা নিবূঢ় সত্ত্বে দান করছেন ইত্যাদি ইত্যাদি। ঠিক সেদিন বৃহস্পতিবার সন্ধ্যার সময় জয়দীপ এবং নীলিমাকে তার নিভৃত কক্ষে ডেকে পাঠালেন জগদানন্দ। দানপত্রের কথা গোপন রেখে উইলখানি ওদের দুজনকে পড়তে বললেন। দুজনে আদ্যন্ত তার অপরিবর্তনযোগ্য শেষ উইলখানি পাঠ করলে জগদানন্দ তাদের প্রশ্ন করলেন, তোমাদের মতামত নেবার জন্যে আমি তোমাদের এই উইল পড়তে দিইনি, আর তোমাদের মতামতে হঠাৎ পরিবর্তনও আমি করব না। তবু আমি শুধু তোমাদের থেকে জানতে চাইছি, এ বিষয়ে তোমাদের কিছু বলার আছে কিনা। একটা কথা আমার বলার ছিল। বলো। আপনি এইভাবে নীলিমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করছেন কেন? বঞ্চিত করছি কে বলল? তাকে তো আমি নগদ 25,000 টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা দিচ্ছেন, সঙ্গে আপনার ভাইপোকে দিয়ে যাচ্ছেন 50,000 টাকা, আর আপনার ওই নিঃসম্পর্কীয় মহেন্দ্রবাবুকে দিয়ে যাচ্ছেন এই বাস্তবিটা। তাতে কি হলো? জয়দীপ স্থির হয়ে বসে রইল, কোনো জবাব বেরোল না তার কণ্ঠে। তারপর কিছুক্ষণ বসে উঠে চলে গেল সে। পরদিন শুক্রবার সকালবেলায় জয়দীপ আবার জগদানন্দের সঙ্গে দেখা করতে এলো। বলল, কাল আপনাকে একটা কথা বলা হয়নি। আপনি জানেন যে নীলিমাকে আমি বিবাহ করতে চাই। এতে অবশ্য আপনার আপত্তি ছিল, তবে যে কারণে আপনি আপত্তি করেছিলেন আশা করি সেই কারণটা এখন আর নেই। তবে আপনি যদি মনে করেন যে সেই কারণটি এখনও আছে, তাহলে আপনি 25,000 টাকা থেকেও তাকে বঞ্চিত করে দিন। আমি ওকে এই বাড়ি থেকে নিয়ে যাব। কথাটি শুনে জগদানন্দের রাগ হল না, উল্টে তিনি খুশি হলেন, কিন্তু মুখে বললেন, নীলুর বিবাহ আমার শেষ বয়সের শেষ উৎসব। এই ঝামেলা মিটে যাবার আগে এই বিষয়ে আমি কিছু চিন্তা করছি না। আগে আমার উইলটা হয়ে যাক, আপদ বিদেয় হোক, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ঝামেলা কিন্তু মিটল না জগদানন্দের। মহেন্দ্র এবং বিশ্বম্ভর এই প্রস্তাবের রাজিও হচ্ছিল না। শেষে অনেক কষ্টে জগদানন্দ রাজি করান। তাদের অরাজি হওয়ার প্রধান কারণ হল, এই উইলে পরিষ্কার করে উল্লেখ করা আছে এটি জগদানন্দের শেষ উইল। যে কোনো কারণেই হোক এই উইল পরিবর্তন করে ভবিষ্যতে তিনি যদি নতুন কোনো উইল প্রণয়ন করেন, তবে তা একেবারেই আইনত গ্রাহ্য হবে না। অতি কষ্টে মহেন্দ্র বিশ্বম্ভর পার্টি রাজি হলেন, কিন্তু রাজি হলেন না বাসু সাহেব। তিনি প্রকাশ্যে দেখালেন এই উইলে তিনি মোটেই খুশি নন। উইলে সাক্ষী হিসেবে তিনি সই দিতে অস্বীকার করলেন। সেই জন্য মহেন্দ্র আর বিশ্বম্ভর পার্টি আরও খুশি মনে এই উইল মেনে নিলেন। সাক্ষী হিসেবে সই করলেন অ্যাডভোকেট বিশ্বম্ভর বাবু এবং জয়দীপ। যেহেতু শনি রবি সোম এই 3 দিনই ছুটি, তাই স্থির হল মঙ্গলবার ওই উইলটিকে রেজিস্ট্রি করানো হবে। আপাতত উইলের মূল কপিটা থাকবে মহেন্দ্রর জিম্মায়। কিন্তু শনিবার সকালে একটা ঘটনা ঘটল। জগদানন্দের সঙ্গে দেখা করতে এলেন একজন অদ্ভুত দর্শন স্যুট পরা ভদ্রলোক। ইতিপূর্বে নীলিমা কখনো তাকে দেখেনি, চেনেও না। বেটে খাটো, হৃষ্টপুষ্ট, বয়স ওই 70-এর কাছাকাছি, তবে নাকটা থ্যাবড়া আর চোখ দুটো ছোট আর তেঁড়চা, যাকে বলে মঙ্গলীয় ছাপ। দরজা বন্ধ করে জগদানন্দের সঙ্গে কি আলোচনা করলেন তিনি, তা কেউই জানতে পারল না। লোকটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নীলিমা দৌড়ে দাদুর ঘরে যায়। গিয়ে দেখে তার দাদু জগদানন্দ সেন বিস্ফোরণের পূর্ব মুহূর্তের আগ্নেয়গিরির মতো ঘুম মেরে বসে আছেন। ও দাদু, ওই ভদ্রলোককে কেন এসেছিলেন তোমার কাছে? হঠাৎই বিস্ফোরণ ঘটল। খুন করব, সব কটাকে খুন করব আমি এবার। কি ভেবেছে কি এরা, কি ভেবেছে? তুই এক্ষুনি বাসু সাহেবকে ফোন কর।
মিস্টার বাসু, আমি নীলিমা। জগদানন্দের কাছ থেকে সেই মুহূর্তে নীলিমা যেটুকু জানতে পেরেছিল বাসুকে তাই বলল। ওই আগন্তুক ভদ্রলোকটির নাম ইউসিয়াং। 25-30 বছর আগে তিনি ছিলেন জগদানন্দের বার্মা অফিসের ম্যানেজার। আমি আন্দাজ করছি এই মহেন্দ্র হয়তো এর মাধ্যমে গুপ্ত রহস্যের সম্পত্তি উদ্ধার করেছে। ভদ্রলোক ব্যাপারটা আঁচ করে স্বয়ং উপস্থিত হয়েছেন। এই নিয়ম মনে হয় দাদুকে। তোমার কথা শুনে যেটুকুনি বুঝলাম নীলিমা, মহেন্দ্র বিদায় পর্ব চুকলেও এত তাড়াতাড়ি মুক্তি পাচ্ছেন না জগদানন্দ বাবু। এবার তাকে ইউসিয়াং এর সম্মুখীন হতে হবে। আমার মনে হয় এ ব্যাপারে আমার চেয়ে কৌশিকই তোমাদের বেশি সাহায্য করতে পারবে। কৌশিক বাবু? হ্যাঁ, যা বলছি মন দিয়ে শোনো। কাল সকালে সে তোমাদের বাড়িতে যাবে। বাকি ডিটেলস আমি তার সঙ্গে ডিসকাস করে নেব, তোমাকে ভাবতে হবে না। রবিবার কৌশিক সেই অনুসারে জগদানন্দের বাড়িতে গিয়ে উপস্থিত হল। জগদানন্দ তাকে আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে বসালেন। তারপর বললেন, আপনি আশা করি বুঝতে পেরেছেন আমার সমস্যাটা কোথায়। এই ইউসিয়াং লোকটাই মহেন্দ্রকে যাবতীয় তথ্য সরবরাহ করেছে, কিন্তু ঠিক কী তথ্য দিয়েছে সেটা আমি জানি না। আন্দাজ করতে পারি যে জাহাজে সদানন্দ গিয়েছিল এবং ফিরে এসেছিল সেই জাহাজের নাম হয়তো 34 বছর আগেকার সেই প্যাসেঞ্জার লিস্টের ফটোস্ট্যাট কপি নিয়েছে ওরা। হয়তো যে হোটেলে সদানন্দ রেঙ্গুনে 1 মাস ছিল হোটেল রেজিস্টার থেকে সব তথ্য সংগ্রহ করেছে, অথবা নীলুর মাকে যারা চিনত তাদের নাম ধাম বর্তমান ঠিকানা সব সংগ্রহ করে ফেলেছে। লোকটা চাইছেটা কি? টাকা, টাকা। কোনো সংকোচ করেনি ইউসিয়াং। সে স্পষ্ট বলেছে মহেন্দ্রের সঙ্গে তার শর্ত হয়েছিল আমার কাছ থেকে মহেন্দ্র যা টাকা আদায় করবে তার অর্ধেক টাকা তাকে দেবে। এখন তার আশঙ্কা মহেন্দ্র তাকে ফাঁকি দিতে পারে, তাই তার প্রস্তাব মহেন্দ্রকে আমি যা খেসারত হিসেবে দেব বলেছি তার অর্ধেক তাকে দিতে হবে। বুঝলাম। ও থাকে কোথায়? রেঙ্গুন। সোজা রেঙ্গুন থেকে এখানে এসেছে। কলকাতার কোথায় উঠেছে জানালো? হ্যাঁ, ওটাই তোমাকে বলতে যাচ্ছিলাম। পার্ক হোটেলের রুম নাম্বার 38-এ আছে। আমি কি স্থির করলাম সেটা ওই রুম নাম্বারে ফোন করে জানিয়ে দিতে বলেছে। আচ্ছা, ওর সঙ্গে মহেন্দ্রর কোনো যোগাযোগ হয়েছে? জানি না, তবে আমি ওকে বলেছিলাম মহেন্দ্র এই বাড়িতেই যদি থাকে আর যদি সে চায় তাহলে আমি তাকে ডেকে আনতে পারি। তাতে দেখলাম ও রাজি হলো না। বলল মহেন্দ্রর সঙ্গে তার ফয়সালা যা করবার তা সে আলাদা করেই করে নেবে। ঠিক আছে, যা ব্যবস্থা করার আমি করছি, আপনি চিন্তা করবেন না। আর আমি বাসু সাহেবকেও সব জানিয়ে দিচ্ছি। সেই দিনই নীলিমা আর জয়দীপ কৌশিকের সঙ্গে দেখা করল। ব্যাপারটা কি বলুন তো কৌশিক বাবু? যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই। মহেন্দ্র খবরটা সংগ্রহ করেছে বার্মার ওই ভদ্রলোকের মাধ্যমেই। উনি এখন বুঝতে পেরেছেন যে তথ্যটা ব্ল্যাকমেলিংয়ের পক্ষে আইডিয়াল, তাই নিজেই রেঙ্গুন থেকে চলে এসেছেন আর কি। কিন্তু গোপন তথ্যটা কি আপনি জানেন? কৌশিক সম্পূর্ণ ব্যাপারটা চেপে গিয়ে কথা এড়িয়ে যাবার মতো করে বলল, সেটা তো আমি এখনো জানতে পারিনি। কি করতে চান এখন? প্রথম কাজ হলো সর্বক্ষণ ওই ইউসিয়াং ভদ্রলোককে নজরে নজরে রাখা। তারপর আমাদের জানতে হবে ওর সঙ্গে মহেন্দ্রবাবুর বর্তমান সম্পর্কটা কি, আর সেই সঙ্গে মহেন্দ্রবাবুকেও নজরে রাখতে হবে। ওরে বাবা! আচ্ছা, আপনি তো একা মানুষ, দুজনকে নজরে রাখবেন কিভাবে? লোক লাগাতে হবে। এই জাতীয় কাজের জন্য আমার লোক জানা আছে। দৈনিক চুক্তিতে এদের এনগেজ করতে হবে। আমি একটা কথা বলবো। বলুন। একটা কাজ করলে হয় না? আমি যদি পার্ক হোটেলে একটা ঘর নিই, ইউসিয়াং তো আমাকে চেনে না, তাকে যদি আমি নজরবন্দি করি, সেও কলকাতা চেনে না, ফলে তার সঙ্গে ভাব জমিয়ে পুরো শহরটা দেখাই, হয়তো কিছু তথ্য সংগ্রহ করতে পারবো। ঠিকই বলেছেন, সেটাই ভালো হবে। বাড়ি ফিরে কৌশিকের কাছ থেকে সবকিছু শুনলেন বাসু সাহেব। বললেন, কৌশিক, আমার কেমন যেন একটা খটকা লাগছে। আমাদের এখনই ওখানে একবার যাওয়া উচিত। চলো চলো, একবার বুড়োর সঙ্গে দেখা করে আসি। উনি সকালবেলা আমাকে পেয়ে খুব একটা খুশি হননি, আপনার কথা বারবার জিজ্ঞেস করছিলেন। বাসু সাহেবের দেখা পেয়ে জগদানন্দ বেশ খুশি হয়ে উঠলেন। বললেন, আমি এরকমই কিছু একটা আশঙ্কা করেছিলাম, বুঝলেন। আমি জানতাম কিছু একটা ঘটবে। কিভাবে? আজ থেকে আমার শনির দশা শুরু হলো যে।
সেন মশাই, আপনার ওইসব শনির দশা বৃহস্পতির দশা আমি বুঝি না। যেটা বুঝি সেটা হলো আপনি বর্তমানে প্রচণ্ড বিপদের সম্মুখীন হয়েছেন, তাই ছুটে এসেছি। মহেন্দ্র আর বিশ্বম্ভর কি ইউসিয়াং এর আগমন সংবাদটা জানেন? বোধ হয় না। যে সময় ইউসিয়াং এসেছিল ওরা দুজনেই বাড়ি ছিল না। ও আসি। তা এখন বাড়িতে আছে নাকি? আছে। তাহলে চট করে ওদের একবার ডেকে পাঠান, আর সঙ্গে নীলিমা আর জয়দীপকেও ডাকুন। কথা মতো কাজ হলো। সবাই এসে উপস্থিত হলো জগদানন্দের ঘরে। বাসু সাহেব বললেন, দেখুন, আপনারা সকলেই জানেন গত পরশুদিন জগদানন্দবাবু একটি উইল করেছেন। তাতে কি আছে আমি জানি না, কারণ আমার ইচ্ছের বিরুদ্ধে ওই উইল করেছেন তিনি। উইলটি কিন্তু এখনো রেজিস্ট্রি করা হয়নি। তাতে কিন্তু জগদানন্দবাবুর স্বাক্ষর আছে। সেটি আইন মোতাবেক সিদ্ধ হবে না যতদিন না উইলটি রেজিস্ট্রি করা হচ্ছে। আর এই মুহূর্তে সেটা উইলের কোনো বেনিফিশিয়ারির কাছে থাকাটা ঠিক নিরাপদ নয়। কেন বলুন তো বাসু সাহেব? কারণ সেটাই প্রথা, এবং একজন লয়ার হয়ে এটা আপনিও জানেন। তাছাড়া অন্য একটা কারণও আছে। হ্যাঁ, সেই কারণটাই তো আমি জানতে চাইছি। এবার বাসু সাহেব হঠাৎ ঘুরে বসলেন মহেন্দ্রর দিকে। তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, মহেন্দ্রবাবু, আপনি ইউসিয়াং বলে কাউকে চেনেন? মহেন্দ্র হঠাৎ করে থতমত খেয়ে যায়, কিন্তু তার জবাব দেওয়ার আগেই বিশ্বম্ভরবাবু প্রতিপ্রশ্ন করেন, আমার প্রশ্নের সঙ্গে এই বিষয়ে সম্পর্কটা কি? বাসু ওর কথা কানেই তোলেন না। মহেন্দ্রর দিকে তাকিয়েই আবার প্রশ্ন করেন, আপনি সম্প্রতি রেঙ্গুনে গিয়ে ওই ইউসিয়াং এর সঙ্গে দেখা করেননি? মিস্টার বাসু, আপনার যা কিছু প্রশ্ন আছে সব আমাকে করুন। মক্কেলের তরফে তো আমি হাজির আছি। বেশ, তাহলে আপনাকেই প্রশ্ন করছি। আপনার মক্কেল যেমন 25 বছর পরে এসে খেসারত দাবি করেছে, ঠিক সেইভাবে ইউসিয়াংও একই দাবি করেছে, অর্থাৎ টাকার। তার বক্তব্য একই, আর সেটা কি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। না না, পারছি না, আপনি বলুন। ইউসিয়াং এরও দাবি জগদানন্দবাবু নাকি তার প্রতিও অন্যায় করেছে। সেও একই রকমের প্রমাণ দাখিল করে খেসারত দাবি করছে। হতে পারে, তার সঙ্গে আমার সম্পর্ক কি? এটা অন্য কেস, ওটা অন্য কেস। আগে না, এটা অন্য কেস নয়, একটাই কেস। আপনি যেমন আপনার মক্কেলের স্বার্থ দেখছেন, আমিও তেমনি আমার মক্কেলের স্বার্থ দেখছি। তাই বলতে চাই, উইলটা আপনার মক্কেলের হেফাজতে থাকার সময় আমার মক্কেলের সঙ্গে ইউসিয়াং এর ব্যাপারটা ফয়সালা করার আগে যদি আমার মক্কেলের কোনো রকম ভালো মন্দ কিছু হয়ে যায়, তার জন্য আপনার মক্কেল পুরোপুরি দায়ী থাকবেন। এবার আশা করি বুঝতে পারছেন। না, এখনো বুঝিনি। ভালো মন্দ বলতে কি বলতে চাইছেন? এই ধরুন অ্যাটেম্পট টু মার্ডার অথবা মার্ডার। পরদিন অর্থাৎ সোমবার সকাল 8টা কৌশিককে ফোন করল জয়দীপ। ছেলেটা খুবই তুখোড়। গোয়েন্দাগিরির কাজটা সে ভালোই করছে। কৌশিকবাবু বলছি। আমি জয়দীপ। গতকাল রাত 9টার সময় মহেন্দ্র পার্ক হোটেলে এসেছিল। 38 নম্বর ঘরে যায়। তারপর দরজা বন্ধ করে ষড়যন্ত্রকারীরা কি আলোচনা করেছে আমি বলতে পারবো না। আমার ঘড়ি অনুযায়ী রাত 10টা 10-এ মহেন্দ্র হোটেল ছেড়ে বেরিয়ে যায়। ইউসিয়াং তারপরে নিচে ডাইনিং রুমে গিয়ে ডিনার সারে। খাওয়া দাওয়া শেষ করে সোজা নিজের ঘরে ফিরে আসে। তারপর মালপত্র বেঁধে ছেতে চেক আউট করে বেরিয়ে যায়। হোয়াট? এত বড় শহরে আপনি ওকে বেপাত্তা হতে দিলেন? আমি অত কাঁচা ছেলে নই দাদা। ও যদি ট্যাক্সি নিত তবে আমি ওকে ফলো করতাম, কিন্তু লোকটা ট্যাক্সিই ডাকেনি, হোটেলের গাড়ি ব্যবহার করেছিল। তাই সামান্য কিছু টাকা খরচা করে সহজেই জেনে গিয়েছি যে ও কোথায় গেছে আর গাড়িটা ওকে কোথায় পৌঁছে দিয়ে এলো। ভেরি গুড, ভেরি গুড। ও এখন কোথায়? বর্তমানে আমার থেকে ফুট আসটেক দূরে। ও সে কি? আপনি ফোন করছেন কোথা থেকে? দমদম থেকে স্যার। ভিআইপি হোটেলের 21 নম্বর ঘর থেকে বলছি। ইউসিয়াং আছে আমার ঠিক পাশের রুমে, মানে 22 নম্বর ঘরে। আমি আজ সকালেই পার্ক হোটেল থেকে চেক আউট করে চলে এসেছি। একেবারে কোইন্সিডেন্টালি ওর পাশের ঘরটাই পেয়ে গেছি। আমার মনে হচ্ছে কাল রাত্রে মহেন্দ্র ওকে শাসিয়েছে, তাই বোধহয় একটু ঘাবড়ে গেছে। বাইরের দুনিয়ার কাছে কলকাতার শহরের সুনাম তো খুব একটা নেই, তাই রাতারাতি হোটেল বদলে গিয়ে দমদমে উঠেছে, যাতে তেমন কিছু অবস্থা হলে টুক করে প্লেনে চেপে স্যুট করে কেটে পড়তে পারে। তবে আমার কি মনে হয় জানেন স্যার, লোকটা সহজে পালাবে না। তাহলে এত টাকা খরচা করে বার্মা থেকে সে আদৌ আসতো না। দেখা যাক কি হয়।
বেলা 12টায় কৌশিকের ফোনটা বেজে উঠল। হ্যালো, কৌশিকবাবু, নীলিমা বলছি। আমাদের বাড়িতে একটা প্রবলেম হয়েছে। দাদু কেমন একটা অস্থির হয়ে পড়েছেন। আবার কি হলো? কাল বিকেলে বাসু সাহেব নাটকীয় ভঙ্গিতে ওই অ্যাটেম্প টু মার্ডারের কথাটা শুনিয়ে গেলেন না, তারপর থেকে দাদু কেমন যেন অস্থির হয়ে পড়েছেন। রাত্রে ওনার একেবারে ঘুম হয়নি। কিছু বলেছেন উনি? না, তা নয়, তবে আজ সকালে আলমারি খুলে ওনার একটা পুরনো দিনের হাতিয়ার বার করেছেন। বর্মায় থাকতে শখ করে কিনেছিলেন। গজদন্তের হাতলের একটা শৌখিন ছোড়া, দেখতেও শৌখিন, কাজেও বেশ ভালো। ব্লেডটা বেশ তীক্ষ্ণ, 8 ইঞ্চি লম্বা। সেটা আর আলমারিতে তোলেননি জানেন, বালিশের নিচেই রেখে দিয়েছেন। এছাড়া আজ সকালে যোগানন্দ বাবুর সঙ্গে দরজা বন্ধ করে কি সব যেন কথাবার্তা হয়েছে। যোগানন্দ বাবু? তিনি আবার কে? উনি আমার ছোট কাকা, মানে দাদুর ভাইপো। আরে যাকে তিনি 50,000 টাকা দিতে চেয়েছিলেন উইলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ছোট কাকা একেবারে নির্বিরোধী মানুষ, বিপদনিক, কোনো ছেলে মেয়েও নেই। থাকার মধ্যে আছে খালি ওর শালিকার এক পুত্র, মানে কাকিমার বোনের ছেলে, তার নাম শ্যামল রায়। বয়স কিরকম? ওই ধরুন 35। বিবাহিত? না, অবিবাহিত। একটা সওদাগরি অফিসে চাকরি করে, এই বাড়িতেই থাকে। বুঝলাম। শুনুন না, দাদু আপনাকে একবার আজ সন্ধ্যাবেলায় দেখা করতে বলেছেন। আমাকে? কেন? কেন তা তো বলেননি। দাদু মনে করেন আমি এখনো নাবালিকা, আর এসব আলোচনায় আমার না থাকাই ভালো। বালিগঞ্জ সার্কুলার রোডে জগদানন্দের বাড়িতে বিকেল 5টা নাগাদ কৌশিক হাজিরা দিল। কিন্তু বাড়িতে ঢুকতে যাবে এমন সময় জয়দীপের সঙ্গে দেখা। এই, আপনি এখানে? দমদমের চিড়িয়া তো তাহলে? ভয় নেই, চিড়িয়া আপনার ভাগেনি, আজ শহর দেখতে বেরিয়েছে। ইউসিয়াং আজ সকালে একটা ট্যুরিস্ট বাসে করে সারাদিনের জন্য কলকাতা শহর দেখতে বেরিয়ে গেছে। ফিরে আসবে বিকেল 5:30 নাগাদ। বাসটা ফিরে আসবে এসপ্ল্যানেড ইস্টে। জয়দীপ খুবই কাজের ছেলে। সে ইউসিয়াংয়ের সমস্ত খবর রেখেছে। এখন সে এসপ্ল্যানেডের দিকেই যাচ্ছে। বাস থেকে নামা মাত্র আবার আঠার মতো সেঁটে যাবে ইউসিয়াংয়ের পেছনে। নতুন কোনো খবর আছে? না, কোনো খবর নেই। লোকটা একাই আছে ঘরে, কোনো ভিজিটারও আসেনি, এমনকি টেলিফোন পর্যন্ত আসেনি। আমি ওর সমস্ত মুভমেন্টে ডায়েরিতে লিখে রাখছি। জয়দীপ একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। চিড়িয়া নিজের খাঁচায় ঢুকে গেলে আমাকে একটা ফোন করবেন। হ্যাঁ নিশ্চয়ই, এখন চলি। জয়দীপ চলে গেল। কৌশিককে নিয়ে নীলিমা দোতলার ঘরে উঠে এলো। কালকে বাসু সাহেব ওই কথাটা বলার পর থেকে না আমার মনটা কেমন চঞ্চল হয়ে আছে, বুঝলেন। উনি ঠিকই বলেছেন, ওই মহেন্দ্র আর বিশ্বম্ভর পারে না এমন কোনো কাজ নেই। অথচ ওদের আমি এখন তাড়াতেও পাচ্ছি না। মহেন্দ্র বলেছে উইলটা রেজিস্ট্রি হয়ে গেলে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমার জীবদ্দশায় সে আর বিরক্ত করতে আসবে না। জানি না সে তার কথা রাখবে কিনা, কিন্তু ওই ইউসিয়াংয়ে সেই পুরো ব্যাপারটা গন্ডগোল করে দিল। ইউসিয়াংয়ের সঙ্গে আপনি কি পৃথকভাবে বোঝাপড়া করতে চান? এখনো মনস্থির করতে পারিনি। যোগানন্দ সেই পরামর্শই দিচ্ছিল। যোগানন্দবাবু কি সবটা জানেন? সবই জানে, অদ্ভুত ভালো ছেলে। জগদানন্দের কথা থেকে বোঝা গেল নির্বিরোধী মানুষ যোগানন্দ বহুদিন আগে থেকেই এই গোপন রহস্যের সন্ধান পেয়েছেন। প্রায় 30 বছর ধরে এটা তিনি জানেন, অথচ দ্বিতীয় কারো সঙ্গে আলোচনা করেননি, এমনকি জগদানন্দের সঙ্গেও নয়। কি দরকার ওসব গ্লানিকর প্রসঙ্গ সম্বন্ধে আলোচনা করার? তারপর মহেন্দ্রর আগমন, উকিল প্রণয়ন, সবকিছুর খবরই তিনি রাখেন। একতলার ঘরে বসে আপন মনে হুঁকো টানেন আর চতুর্দিকে নজর রাখেন। কাল বিকেলে স্যুটবুট পরা যে ভদ্রলোকটি এসেছিল তাকে তিনি কখনো দেখেননি, তবে আন্দাজ করতে পেরেছিলেন লোকটা কে। তাই আজ সকালে নিজে দোতলায় উঠে এসে সরাসরি জগদানন্দকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা কাকা, গতকাল বিকেলে যে ভদ্রলোক এসেছিলেন তিনি কি আপনার রেঙ্গুনের ম্যানেজার ইউসিয়াং? তুমি কেমন করে জানলে? আমি আর জানবো কি করে, আন্দাজ করেছি। একটা কথা বলবো বলে আপনার কাছে এসেছি। বলো। নীলুর বিয়েটা আপনি দিয়ে দিন কাকা, তবে শ্যামলের সঙ্গে নয়,
ওই জয়দীপ ছেলেটার সঙ্গে। ওরা দুজনকে। কিন্তু তুমি তো এতদিন তোমার শ্যালিকার পুত্র শ্যামলের সঙ্গেই নীলুর বিয়ে দিতে চাইতে, আজ হঠাৎ তোমার মত বদলালো কেন? না, শ্যামল ছেলেটা সত্যি ভালো, কিন্তু দিনকাল পাল্টে গেছে কাকা। এখন আর বাপ মা কাকা জ্যাঠাদের পছন্দ অনুসারে ছেলে মেয়েরা বিয়ে করে না। ঠিক আছে, তোমার কথাটা মনে রাখবো। আপাতত যে ঝামেলায় পড়েছি সেটা আগে মিটুক। সে সম্বন্ধেও আমার কিছু বক্তব্য আছে। আমারও বয়স 60-এর কোঠায়। একা মানুষ কতদিনই বা বাঁচব। আমাকে কেন শুধু শুধু 50,000 টাকা দিয়ে যাচ্ছেন কাকা? তার চেয়ে একটা কথা বলবো। অবাক হয়ে যান জগদানন্দ। কি বলবেন ভেবে পান না। কিছুক্ষণ তাকিয়ে বলেন, বলো। আমার মনে হয় 50,000 টাকা থেকে 20-25,000 টাকা দিয়ে ইউসিএং এর ব্যাপারটা মিটিয়ে ফেলাই ভালো, তাই না? তার মানে কি মেটাবো আমি? এ বাড়িতে আপনার ছেলের মতনই মানুষ হয়েছি। আমি তো সবই জানি। আপনি আমাকে যা দিয়ে যাবেন, আমি মরে গেলে নীলুই তো আবার সবকিছু পাবে। অথচ আজ সব যদি জানাজানি হয়ে যায় তাহলে তো জয়দীপ বেঁকে বসবে, তাই না? হয়তো নীলু মনের দুঃখে কিছু একটা। না কাকা, আপনি আর আপত্তি করবেন না। বুঝলাম। দেখুন, যোগানন্দবাবুর যুক্তি কিন্তু খারাপ নয়, কিন্তু আমাকে কেন ডেকে পাঠালেন? খাল বাসু সাহেবের ইঙ্গিতের পর থেকেই না আমি কেমন যেন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আপনাকে তো আমি আগেই বললাম, গতকাল রাত্রে তিলমাত্র ঘুম হয়নি। একটা রিকোয়েস্ট আছে কৌশিকবাবু। বলুন। মহেন্দ্র যতদিন না বিদায় হচ্ছে ততদিন, মানে এই আর 2-3 দিন আপনি যদি একটু এই বাড়িতেই থাকেন ভালো হয়। কাল রেজিস্ট্রেশন হবে, তারপরেই মহেন্দ্র চলে যাবে, তখন আপনার ছুটি। কৌশিক রাজি হলো। বাড়িতে ফোন করে জানিয়ে দিল সে ফিরবে না। স্থির হলো কৌশিক থাকবে দ্বিতলে জগদানন্দের ঘরের ঠিক উল্টো দিকের উত্তর দিকের ঘরটাতে, যে ঘরে এতদিন উকিল বিশ্বম্ভর বাবু ছিলেন। অগত্যা তাঁকে একতলায় নেমে যেতে হলো। মহেন্দ্রবাবু চাইছিলেন তাঁর উকিল বিশ্বম্ভর বাবু যেন তাঁর কাছে কাছে থাকেন, তাই তিনিও দ্বিতলের ঘর ছেড়ে একতলায় যোগানন্দবাবুর ঘরটি দখল করলেন। অবশ্য তাতে যোগানন্দের কোনো আপত্তি নেই। একটি রাত্রির জন্য যোগানন্দ দ্বিতলের উত্তর পশ্চিমের ঘরখানি দখল করে নিলেন। সিঁড়ির ঠিক পাশেই জগদানন্দ, নীলিমা এবং শ্যামলের শয়নকক্ষের কোনো পরিবর্তন হল না। রাত 10:30 নাগাদ খাওয়া দাওয়া তখন সবে মিটেছে, সবাই শুতে যাবে। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। উফ, এত রাত্রে আবার কে ফোন করলো? দাঁড়াও দাঁড়াও, তুলছি। উফ, বেজেই চলেছে। হ্যালো, আমি জয়দীপ। কি ব্যাপার এত রাত্রে? আমাদের যে পাখিটা উড়ে গিয়েছিল সে আবার খাঁচায় ফিরে এসেছে। ঘরের আলো এইমাত্র নিভল। পরে কথা বলছি। হ্যালো হ্যালো, শোনো। ধুর, পুরো কথাটা না বলেই রেখে দিল। শুতে যাবার আগে কৌশিক সারা বাড়িটা একবার টহল দিল। যে যার ঘরে চলে গেছে। একতলায় মহেন্দ্র বিশ্বম্ভর শুয়ে পড়েছেন, সমস্ত ঘরের বাতি নেভানো। শ্যামল একটা টেবিল ল্যাম্প জেলে বই পড়ছে। দোতলায় জগদানন্দের ঘরেও আলো জ্বলছে। কৌশিক এসে দরজায় টোকা দিল। জগদানন্দ দরজা খুলে কৌশিককে দেখে বললেন, আবার কি হলো? কিছু না, এই শুতে যাওয়ার আগে দেখে যাচ্ছি। আপনি কি রাত্রে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন? এতদিন রাখতাম না, ইদানিং রাখছি। কৌশিক লক্ষ্য করে দেখে জগদানন্দের খাটের পাশে রাখা একটা সাইড টেবিল। তার উপরে রাখা আছে ঢাকা দেওয়া 1 গিলাস জল, একটি টর্চ, সিগারেট, দেশলাই, ছাইদানি, খানকয়েক বই, একটা টেবিল ল্যাম্প এবং একটি সুদর্শন খাপে ঢাকা হাতির দাঁতের মুঠোওয়ালা ছোরা। আজ রাতে আর বইটই পড়বেন না। কাল রাতে ঘুম হয়নি, তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আচ্ছা, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। কৌশিক ল্যাচকি বন্ধ হওয়ার আওয়াজ শুনতে পায়। তারপর বারান্দা দিয়ে যেতে গিয়েই নীলিমার সঙ্গে দেখা হয়ে যায় তার। আপনার কি বেডটি খাবার অভ্যেস আছে নাকি? পেলে খুশি হই, না পেলেও চলে যায়। কটা নাগাদ পেলে খুশি হন? কাউকে বিরক্ত না করে, সেটা যদি সকাল 6টায় হয়। কেউ বিরক্ত হবে না, কারণ ওই সময় আমি 1 কাপ নিজেই বানিয়ে খাই।
ঘুম ভেঙে যায় কৌশিকের। আর উঠেই নজর পড়ে ঘড়িটার দিকে। 4:45। সকাল হচ্ছে, কিন্তু এত সকালে তো সে বেডটি খেতে চায়নি। কৌশিক উঠে পড়ল। পায়ে স্লিপারটা গলিয়ে দরজা খুলে দিতেই আধো অন্ধকারে দেখে নীলিমা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এত ভোরে বেডটি? আপনি একবার তাড়াতাড়ি বাইরে আসুন তো। নীলিমার কণ্ঠস্বরে কেমন যেন উদ্বেগের আভাস। কৌশিক তৎক্ষণাৎ বেরিয়ে আসে। সামনে জগদানন্দের ঘরখানি খোলা। নীলিমা সেই ঘরে প্রবেশ করে। পেছন পেছন কৌশিক হাত বাড়িয়ে নীলিমা আলোর সুইচটা জ্বেলে দেয়। কি, জগদানন্দ বাবু কোথায়? খাটের ওপর তো নেই। বিছানার চাদরটা কুঁচকানো। নীলিমা আঙুল নির্দেশ করে কি যেন একটা দেখায়। এটার মানে কি? ব্যাপারটা বুঝতে না পেরে কৌশিক নীলিমাকে জিজ্ঞেস করে, আপনার দাদু কোথায়? দাদু তো পুজোর ঘরে পুজো করছেন, কিন্তু এটা হলো কি করে? এক পা করে কৌশিক এগিয়ে যায় নীলিমার দর্শনীয় বস্তুটির কাছে। এতক্ষণে তার নজর হয় কাল রাত্রে টেবিলের ওপর যে কটা জিনিস দেখেছিল, আজ তার মধ্যে একটি জিনিস নেই। মানে চামড়ার খাপটা আছে, কিন্তু গজদন্তের মুঠোটা সেই খাপ থেকে বেরিয়ে নেই। অর্থাৎ ছোরাটা অন্তর্হিত। ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকে কৌশিক। দ্রুত ঘরের চারিদিক একবার দেখে নেয়। আপনার দাদুকে জিজ্ঞেস করেছেন? না, উনি খুব ভোরে ওঠেন, রোজ এই সময় পুজোয় বসেন, আজও তাই বসেছেন। কিন্তু ওর ঘরে ঢুকে আমার নজর পড়ল, তাই আপনাকে ডেকে তুলেছি। হয়তো পুজোর ঘরে যাবার সময় উনি ওটাকে তুলে রেখেছেন। সেক্ষেত্রে উনি খাপ সমেত তুলে রাখবেন, এটাই স্বাভাবিক নয় কি? কথাটা ঠিকই বলেছেন। চলুন তো প্রথমে ওনাকেই জিজ্ঞেস করা যাক। না না না, পুজোর সময় কেউ ওকে ডাকলে খুব বিরক্ত হন উনি। আরে কিচ্ছু বিরক্ত হবে না, আসুন। কৌশিক তার কথায় কর্ণপাত না করে পুজোর ঘরে গিয়ে হাজির হয়। পেছন পেছন নীলিমা। বৃদ্ধ যতটা না বিরক্ত হলেন, তার চেয়েও বেশি বিস্মিত হলেন। ওমা, তাই নাকি? খাপটা আছে, ছোড়াটা নেই। কই, চলো তো দেখি। তাজ্জব কাণ্ড, আমি তো সকালে ওটাতে হাতই দিইনি। সকালে ওদিকে নজরই পড়েনি আমার। তিনজনে মিলে জগদানন্দের ঘরে প্রবেশ করে। কেমন করে হয়? রাত্রে আপনি যখন ঘরটা বন্ধ করেন তখন তো আমি সচক্ষে দেখেছি। স্পষ্ট মনে আছে আমার, হাতির দাঁতের হাতলওয়ালা ছোরাটা ওখানেই ছিল। রাত্রে ঘরের তালা বন্ধ ছিল। আচ্ছা, আপনি কখন ঘর ছেড়ে বেরিয়েছেন? ঘড়ি তো দেখিনি, তা ধরুন আধ ঘন্টা আগে। দাদু যখন ঘর থেকে বেরোলো তখন আমি উঠে পড়েছি। দোতলায় আর কেউ আসেনি, এলে তো আমার নজরে পড়তো। চকিতে কৌশিকের মনে হলো জগদানন্দ খুন হতে পারে এমন একটা আশঙ্কা করেছিলেন বাসু সাহেব, কিন্তু তার উল্টোটা ঘটেনি তো। কাল রাত্রে জগদানন্দের বদলে যদি মহেন্দ্র খুন হয়ে থাকেন? তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কৌশিক জগদানন্দের দিকে। তিনি থম মেরে ইজি চেয়ারে বসে আছেন। কি ভাবছেন বোঝার উপায় নেই। কৌশিক নীলিমার দিকে ঘুরে বলল, বাড়ির আর সবাই ঘুমোচ্ছে, আমি এক্ষুনি জানতে চাই সবাই সুস্থ আছে কিনা। আচ্ছা, আপনাদের ওই ঘরগুলো ডুপ্লিকেট চাবি আছে? নীলিমা আন্দাজ করে ফেলেছে কৌশিক কি বলতে চাইছে। ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। আপনি কি আশঙ্কা করছেন কৌশিক বাবু? ওসব কথা পরে হবে। প্রত্যেকেই এখন ঘর ভেতর থেকে বন্ধ করে ঘুমোচ্ছেন। আমি জানতে চাই তাদের কোনো বিপদ হয়েছে কিনা। আপনাদের কাছে ঘরের ডুপ্লিকেট কোনো চাবি আছে কিনা বলুন, তাহলে কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে ঘরগুলো দেখে আসতে পারি। আমার কাছে ডুপ্লিকেট চাবির থোকা আছে, আপনি আসুন এদিকে। নীলিমার পেছন পেছন কৌশিক চলে এলো তার শোবার ঘরে। এক টানে ড্রয়ারটা খুলে ফেলল সে। তারপর বিহ্বল হয়ে তাকালো কৌশিকের দিকে। কৌশিক বাবু, কি হলো? নীলিমার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। তার ঠোঁট দুটো একটু নড়ে উঠল, কিন্তু কোনো কথা বের হলো না। আরে কি হয়েছে বলবেন তো, অমন আমতা আমতা করছেন কেন? চাবির থোকাটা এখানেই থাকে, কিন্তু সেটা নেই। চুরি হয়ে গেছে বলে মনে হচ্ছে। অর্থাৎ যে চুরি করেছে তার কাছে কাল রাত্রে সব কটা ঘরই ছিল অবারিত দ্বার।
তার মানে খুনির স্বর্গ। নীলিমা জবাব দেয় না, ভয়ে খাটে বসে পড়ে। আর উপায় নেই, বাড়ি শুদ্ধ লোককে আমরা না জাগিয়ে আর কিছুই জানতে পারবো না। নীলিমা কোনো জবাব দিতে পারল না, হাত দিয়ে মুখ ঢেকে নির্বাক হয়ে বসে রইল। এদিকে জগদানন্দ কখন যে নিঃশব্দে পেছন পেছন এসেছেন তা ওরা খেয়ালই করেনি। দরজার কাছ থেকে তিনি বলে উঠলেন, তার প্রয়োজন নেই, আমার কাছে একটা মাস্টার কি আছে, তা দিয়ে ঘরের সবকটা দরজা খোলা যায়। হাত বাড়িয়ে একটা চাবি দেন কৌশিককে। তুমি সবগুলো ঘর একবার দেখে এসো। চলুন, আমি আপনার সঙ্গে যাব। দাদু, তুমি বরং এখানেই অপেক্ষা করো। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। কৌশিক আর নীলিমা বেরিয়ে গেল তদন্ত করতে। প্রথমেই আমরা মহেন্দ্রবাবুর ঘরে যাব, তিনিই হয়তো। কি বলছেন আপনি? হঠাৎ করে কৌশিকের হাতটা চেপে ধরে নীলিমা। তার মানে দাদু, ওই 80 বছরের বৃদ্ধ, উনি এটা? শুধু 80 বছরের বৃদ্ধই কেন, তার জোয়ান নাতনিও কি ছিলেন না এই বাড়িতে? চাবিগুলো তো তার ঘরেই থাকতো। নীলিমার মুঠোটা আলগা হয়ে যায়। ওরা একতলায় নেমে আসে। সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই মহেন্দ্রর ঘরের দরজা। কৌশিক নিঃশব্দে মাস্টার কিটা লাগিয়ে দেয় চাবির ফুটোয়। সন্তর্পণে দরজা খুলে ভেতরে ঢোকে। দরজায় মুখে হাত চাপা দিয়ে নীলিমা দাঁড়িয়ে রইল। অনিবার্য আর্তনাদকে এখনই রুখতে হবে, মুখ থেকে কোনো আওয়াজ বের করা যাবে না। এই সময় তড়াক করে খাটের ওপর উঠে বসল মহেন্দ্র। কি আপনি এখানে? ধরে প্রাণ এলো কৌশিকের। বেডটি খাবেন? চা হচ্ছে। মহেন্দ্র প্রথমেই তোষকের নিচে হাত চালিয়ে দেখে নিল, তারপর বলল, ইয়ার কি করার জায়গা পাননি? চা খাবার জন্য ডাকতে দরজা নক করেননি কেন? আর দরজা খুললেনি বা কি করে? আপনি খামোখা চেঁচামেচি করবেন না তো, চা হয়ে গেছে তাই বলতে এলাম। চোখে মুখে জল দিয়ে নিন। এই যে মশাই, শুনুন। এই যে কৌশিক তাড়াহুড়ো করে দরজাটা বাইরে থেকে টেনে দিল। বেরিয়ে এসে বলল, কুইক কুইক, বিশ্বম্ভর উকিল কোন ঘরে শুয়েছিল? বিশ্বম্ভর বাবু নয়, চলুন আমরা বরং ছোট কাকুর ঘরটা আগে দেখে আসি। ছোট কাকু? তিনি আবার কি? আরে বাবা, যোগানন্দ, উইল অনুযায়ী যার 50,000 টাকা পাওয়ার কথা। ও হ্যাঁ হ্যাঁ, নেক্সট প্রবাবিলিটি বোধহয় যোগানন্দ। ইয়েস ইয়েস ইয়েস, চলুন চলুন চলুন। রীতিমতো দৌড়ে সিঁড়ি দিয়ে ওরা ওপরে উঠে আসে। ছুটোছুটির আওয়াজে বিশ্বম্ভর উকিলও বেরিয়ে পড়েছেন করিডোরে। সম্ভবত মহেন্দ্রর উচ্চ কণ্ঠস্বর তার কানে গিয়েছিল। মহেন্দ্রও দরজা খুলে বেরিয়ে পড়েছে। কৌশিক আর নীলিমা উঠে এলো দোতলায়, পেছন পেছন বিশ্বম্ভর আর মহেন্দ্র। তারা দুজনে নিম্ন স্বরে কি যেন বলা বলি করছে। কৌশিক যোগানন্দের ঘরের দরজায় করাঘাত করল। যোগানন্দ বাবু, যোগানন্দ বাবু, ছোট কাকা, যোগানন্দ বাবু, দরজা খোলো। যোগানন্দ বাবু, ছোট কাকা, দরজা খুলুন। ছোট কাকা, যোগানন্দ বাবু, দরজা খোলো। ততক্ষণে মহেন্দ্র আর বিশ্বম্ভর উপস্থিত হয়েছে দরজার সামনে। জগদানন্দ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন তার ঘরের দরজায়। কৌশিক মাস্টার কি দিয়ে দরজাটা খুলে ফেলল। তারপর চারজনেই হুড়মুড় করে প্রবেশ করলো ঘরের ভেতর। ও মা, এ কি হলো? দাদু, দাদু, শেষ পর্যন্ত। একদম চুপ করুন, কেউ কোনো কিছু ছবেন না। আসুন, প্রত্যেকেই বাইরে আসুন। বিশ্বম্ভর দৃশ্যটা পেছন থেকে দেখতে পায়নি। কেন মশাই, আপনি হুকুম চালাবার কে? আপনি একা থাকতে চাইলে থাকুন, কিন্তু পুলিশ এসে পড়ার আগে পর্যন্ত ঘরটা আমি তালা বন্ধ রাখতে চাই। আসুন মিস সেন, বাইরে আসুন। নীলিমা আঁচলে মুখ ঢেকে প্রায় টলতে টলতে বাইরে এলো। জগদানন্দ সেখানে অপেক্ষা করছিলেন। নীলিমা ঝাঁপিয়ে পড়ল জগদানন্দের বুকে। কি হলো দাদু? এ কি হলো দাদু? কাকা শেষ পর্যন্ত। মহেন্দ্রবাবু কৌতূহলী হয়ে এগিয়ে যাচ্ছিলেন ঘরের ভেতর। পেছন থেকে টেনে ধরল বিশ্বম্ভর। খবরদার, কোনো কিছু ছবেন না, বাইরে বেরিয়ে আসুন। ওরা আমাদের জড়াতে চাইছে, পুলিশকে খবর দেওয়া উচিত। হুড়মুড়িয়ে বেরিয়ে এলো মহেন্দ্র আর বিশ্বম্ভর। জগদানন্দ নাতনিকে বুকে জড়িয়ে দ্বার পথে দাঁড়িয়েছিলেন। এতক্ষণে তার নজর পড়ল ঘরের ভেতর। খাটের ওপর
উপুর হয়ে শুয়ে আছে তার নির্বিরোধী ভাইপো যোগানন্দ, আর তার পিঠের ওপর উঁচু হয়ে জেগে আছে একটা শৌখিন ছোড়ার হাতল। চমৎকার হাতের দাঁতের কাজ করা তাতে। খাট আর মেঝে রক্তে ভেসে যাচ্ছে। Is that 221133? লালবাজার? Put me to homicide unit, please. হ্যালো? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে একটা খুন হয়েছে। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী পথের কাঁটা প্রথম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।